নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তুই এখানে কেন? আপু ডাকছে তোমাকে। কেন? আমি কি জানি। আর কোনো প্রশ্ন না করে জেরির সাথে আসলাম। কি হয়েছে, ডাকছেন কেন? এটা কি তোর কলেজ? না, কেন? তাহলে আপনি করে বলছিস কেন? স্ত্রীকে কি কেউ আপনি করে বলে? বরকে কি কেউ তুই করে বলে? রাইট। আপু তুমি দুলাভাইকে তুমি করে বলো, আর দুলাভাই তোমাকে তুমি করে বলবে। থাপ্পড় দিয়ে গাল ফাটিয়ে দেব। চুপচাপ বসে থাক, বড়দের সামনে কথা বলতে নাই। ওকে। জেরি, তুই এদিকে চেপে বস, নিলয়কে একটু বসার জায়গা করে দে। কেন? খাবার খাবো তাই। আমার ইচ্ছা নাই। কিন্তু তুই এখন খাবি, ব্যাস। আমি খেতে পারবো না। তুই খেতে পারবি না মানে? তোর 14 গোষ্ঠী খাবে। অনেকটা জোর করে খাইয়ে দিল। খাবার শেষ করে নিজের সিটে এসে বসলাম। জান্নাতের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছি একদম টের পাইনি। রাফির ডাকাডাকিতে ঘুম থেকে উঠতে হলো। শালা, এভাবে চিল্লাচিল্লি করছিস কেন? চলে এসেছি তাই। নাম এখন বাস থেকে। চল। জান্নাতকে দেখতে পেলাম না, হয়তো আমাদের আগেই নেমে গেছে। বাস থেকে নেমেই জেরির সাথে দেখা। ভাইয়া আসো। কোথায়? বাসায় যাবে না? না, আমরা এখন রাহুলের বাসায় যাব। কারো বাসায় যাওয়া হচ্ছে না, আমাদের সাথে এখন বাসায় যাবি। আব্বু অপেক্ষা করছে, চল। জান্নাতকে আর কোনো কথা না বলে বন্ধুদের থেকে বিদায় নিয়ে ওদের বাড়িতে উঠলাম। স্যার আর ড্রাইভার সামনে বসার জন্য আমাকে পিছনে বসতে হলো। কি অবস্থা নিলয়? এই তো কোনো রকম। তুই এক্সামে ফেল করলে কি করে? এমন সময় এরকম কথা শুনবো আশাই করিনি। জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম মাথা নিচু করে বসে আছে। কি হলো, বলছিস না কেন? এক্সাম পেপারে কিছু লিখলে তো পাস করব। মানে? সেদিন একটু অসুস্থ ছিলাম, তাই না লিখেই বাসায় চলে যাই। ও, পড়াবার জন্য এমন না হয়। জি। কথাগুলো শেষ করে জান্নাতের দিকে লক্ষ্য করে দেখলাম অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেদিকে কিছু না বলে চুপচাপ বসে রইলাম। আমার বাসার সামনে আসতেই আমাকে নামিয়ে দিয়ে ওনারা সবাই চলে গেল। সকালে আম্মুর ডাকে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে বাথরুমে গেলাম। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আসলাম। সবাই নিচে বসে আছে। কে, কাল কখন আসছিলে? অনেক রাতে। তোমার শরীরের কি অবস্থা এখন? এই তো ভালো। আব্বু, একটা কথা ছিল। বড়। আমার একটু ঢাকা যেতে হবে। কেন? একটা কাজ আছে, সাথে কিছু টাকাও লাগবে। কি কাজ সেটা আগে বল। একটা বিয়েতে যাব। কার বিয়েতে? আমার একটা ফ্রেন্ডকে চেনো, অয়ন নামের? যার বাবা এখন ঢাকাতে ট্রান্সফার হয়েছে। সেই। এখনই বিয়ে করবে নাকি? ও না, ওর একটা কাজিনের বিয়ে। ওর কাজিনের বিয়েতে তুই কি করবি? ওর কাজিন মানে আমারও কাজিন। থাক, আর ঠং করা লাগবে না। আব্বু ওকে যেতে দাও। বিয়ে কমপ্লিট করে ঢাকাতে একটা মিটিং আছে, সেটা করে চলে আসবে। মিটিং ফিটিং করতে পারবো না। বিয়ে খেতে যাব, সেটা খেয়ে চলে আসবো। নো কাজ। বিয়ে করলে বউকে কি খাওয়াবি? বউ নিজেই রোজগার করে আমায় খাওয়াবে। দেখা যাবে। যাবি কবে? পরশু রওনা দিব। একা যাবি নাকি? না, রাহুলরাও সাথে যাবে। তাহলে যাস। আরো কিছু সময় ওনাদের সাথে কথা বলা শেষ করে নাস্তা করে রুমে চলে আসলাম। আজ আর কলেজে যাব না। রুমে কিছু সময় থাকার পর বন্ধুদের কল দিয়ে মাঠে আসতে বললাম। ওরা মাঠে আসার পর রাফি বলল, যদি ওদের পরিবার না মেনে নেয় তাহলে? মেনে না নিলে যা হবার সেটাই হবে। ওদের পরিবারের কথা ভাববি না? ওর পরিবারের সদস্যরা ওদের কথা ভাবলো না, তাহলে ওরা কেন ওনাদের কথা ভাববে? তারপরেও কি, তোরা যেতে চাইলে যাবি, না হলে যাবি না। বন্ধুর বিপদের সময় যদি সাথেই না থাকতে পারি তাহলে কিসের বন্ধুত্ব? পরশু রেডি থাকবো, বাসা থেকে নিয়ে যাস। বাসায় যেতে পারবো না। তোরা সকাল হতে বাস স্টপে দাঁড়াবি, সেখান থেকে নিয়ে যাব। ঠিক আছে। ওদের সাথে আরো কিছু সময় বসে থাকার পর বাসার দিকে রওনা দিব। তখন জান্নাতের কথা মনে পড়তেই পকেট থেকে ফোনটা বের করে জান্নাতকে কল দিলাম। কি করছো? আপনি কি আমাকে কল দেওয়া বন্ধ করবেন না? একদম না। কল দেওয়া বন্ধ করলে তোমার সাথে আমার প্রেম হবে কি করে? আপনার সাথে কখনো আমার প্রেম হবে না। আর যদি হয়? হবে না।
সেটা সময় বলে দিবে। এখন বলো, তোমাকে বারণ করা সত্ত্বেও ওই নিলয়ের সাথে কথা বলো কেন? সেটা আমার ইচ্ছা। একসাথে বসে খাওয়াটাও কি ইচ্ছা? মানে কি বলতে চান আপনি? কি ভেবেছ আমি কিছুই জানি না? রাতে দুজন একসাথে খাবার খেলে। আপনি জানলেন কি করে? আগেও বলছি, এখনো বলছি, তুমি কি করো না করো সব আমি জানি। এখন দেখছি আমাকে কিছু একটা করতে হবে। কি করবেন আপনি? অপেক্ষা করো, জানতে পারবে। জান্নাতকে কিছু বলার সুযোগ না দিয়েই কলটা কেটে দিয়ে সিম বন্ধ করে দিলাম। বাসায় এসে দিনটা কোনো রকম পার করলাম। পরের দিন সকালে নাস্তা শেষ করে কলেজে আসলাম। আজ একটু সকাল সকাল চলে আসছি। বন্ধুদের মধ্যে কেউ আসেনি। ক্লাসে আসতে যাব, তখনই রিয়ার সাথে দেখা। অনেকদিন পর মেয়েটার সাথে দেখা। তাছাড়া এমনিতেই বেশি কথা হয় না। হাই, কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? এই তো ভালো। আপনার সাথে ঠিক মতো কথাই বলতে পারি না। কিছু বলতে চাও নাকি? তেমন কিছু না, এমনি খোঁজ খবর আর কি। ও, চলো এদিকটাই বসি। চলেন। একটা স্থানে বসার পর, তোমার বাসায় কে কে আছে? আব্বু, আম্মু, ছোট ভাই আর আমি। আর আপনার? আমার অনেকটাই বড় পরিবার। কিছুদিন পর নতুন একটা অতিথি আসতে চলেছে। কিভাবে? আব্বু, আম্মু, ভাইয়া আর ভাবি। ভাবি 7 মাসে প্রেগনেন্ট, তাই নতুন একটা অতিথি আসবে। আপনারা ট্যুরে কেমন এনজয় করলেন? অনেক। তুমি যাওনি? রিয়ার সাথে আরো কিছু সময় কথা বলার পর ক্লাসের দিকে হাঁটা দিব, তখন রাহুলের ডাকে ঘুরে দাঁড়ালাম। রাহুল কলেজে চলে আসছে, কিন্তু বাকি দুটোর কোনো খোঁজ নাই। আজ এত সকাল সকাল কেন? এমনি চলে আসছিলাম। ওরা দুজন আসেনি? এখনো আসেনি, আর আসবে কিনা সেটাও জানি না। আমাকে কল দিয়েছিল আসবে। ও, চলো ক্লাসে যাই। হ্যাঁ চল। তারপর দুজন কথা বলতে বলতে ক্লাসে চলে আসলাম। দুটো ক্লাস করে শান্তভাবে বসে আছি, কেননা এখন জান্নাতের ক্লাস। মেয়েটা থুক্কু ম্যাডামটা এমনিতে ভালো হলেও প্রচুর খিটখিটে স্বভাবের। সবার সাথে সুন্দর করে কথা বললে যে কেউ তার কথা শুনতে এবং সে অনুযায়ী কাজ করতে বাধ্য হবে, কিন্তু তার বদরাগের জন্য স্টুডেন্টদের মধ্যে অনেকেই তাকে ভয় পায়। এসব ভাবতে ভাবতেই জান্নাত ক্লাসে আসলো। আজকেও নতুন একটা শাড়ি পরে আসছে। খুব একটা সেজে না আসলেও আমার কাছে ভালোই লাগছিল। আমার কাছে মানুষের বাহ্যিক সৌন্দর্যের চাইতে ভিতরের সৌন্দর্যটাই অধিক আকর্ষণীয়। ক্লাস শেষ হতেই জান্নাত আমাকে তাকিয়ে আছে। নিলয়, তোমার সাথে কিছু কথা আছে। হঠাৎ এমন কথা শুনে আকাশ থেকে পড়লাম। সরি, মাথায় আকাশ ভেঙে পড়লো। যে সবসময় তুই করে কথা বলে, আজ সে কিনা তুমি করে বলছে। আহা, আমার এত ভালো লাগে কেন? ও আবারও বলল, আমার সাথে বাইরে আসো। আই কামিং। জান্নাতের সাথে ক্লাসের বাইরে আসলাম। কি বলেন? তুই 2টা দিন বাসা থেকে বের হোস না। তুই করে যদি বলতেন, তাহলে ক্লাসে তুমি করে বলার কি দরকার ছিল? বাবা, রাগ করছিস নাকি? ওকে, এখন থেকে তুমি করেই বলবো। হ্যাপি? হ্যাঁ বউ। হারামি, কি বললি? মুখ ফসকে বের হয়ে গেছে। এখন বলো, 2টা দিন বাসায় থাকবো কেন? আমি বলছি তাই। এটা সম্ভব না। আগামীকাল আমরা বন্ধুরা মিলে ঢাকাতে যাচ্ছি। ঢাকাতে কেন? বিয়ে খেতে। আমার সাথে করে নিয়ে যাবে। আমারও কিছু কাজ আছে ঢাকাতে। কি কাজ? গেলেই জানতে পারবে। ঠিক আছে, রেডি হয়ে থেকো। হুম। জান্নাতের সাথে কথা শেষ করে ক্লাসে চলে আসলাম। তবে জান্নাতের এমন কথা শুনে নিজে পাগল হয়ে যাচ্ছি। যথারীতি সবগুলো ক্লাস করে কলেজ থেকে বাসায় চলে আসলাম। রাতে সবকিছু গুছিয়ে নিয়ে ঘুমিয়ে গেলাম। ভাবিকে বলে রেখেছিলাম সকাল হতেই যেন আমাকে ডেকে দেয়, তাই ভোর হতেই ভাবি রুমে এসে ঘুম থেকে জাগিয়ে দিল। ওই ওঠ, পরে বলবি। ডেকে দেইনি? উঠছি। ফ্রেশ হয়ে নে, আমি খাবার গরম দিচ্ছি। ওকে। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আসলাম। এখনো সবাই ঘুম থেকে ওঠেনি, কিন্তু আমাকে যেতে হবে। পরে জ্যামে পড়লে জীবন তেনা তেনা হয়ে যাবে। নাস্তা করার পর আব্বু আম্মু রুমে গিয়ে বিদায় নিয়ে গাড়ি নিয়ে বের হলাম। ভাইয়াকে বললাম না, কারণ রাতেই ভাইয়াকে বলে রেখেছিলাম, আর এখন ওকে ডিস্টার্ব না করার বেটার ছিল। প্রথমে জান্নাতের বাসায় আসলাম। ওমা, এ কি! জান্নাত দেখে আগে থেকে রেডি হয়ে আছে। ভালো হয়েছে, অপেক্ষা করতে হয়নি। জান্নাতকে সাথে নিয়ে বাস স্টপ থেকে হারামিদের নিয়ে রওনা দিলাম। জান্নাত আর আমি সামনে বসছি, আর ওরা 3জন পিছনের সিটে। বললে না
তুমি কেন যাচ্ছ? কাজ আছে বলছিলাম তো। কি কাজ? একজনের সাথে দেখা করা। কার সাথে? ফয়সাল, তুমি চিনবে না। সে তোমার কি হয়? বয়ফ্রেন্ড। তাহলে ওর জন্য তুমি আমায় রিজেক্ট করছো? ওর জন্য করব কেন? আর তুমি আমার থেকে ছোট। বড় বা সমবয়সী হলে মেনে নিতাম। তোমার বয়ফ্রেন্ডের যদি রিলেশন থাকে? ও একদম এমন না। মনে করো আছে, তাহলে? তখন কারটা তখন দেখা যাবে। সবাই টুকটাক কথা বলতে বলতে 3টার দিকে অয়নের বাসায় চলে আসলাম। জান্নাত, তুমি কোথায় যাবে এখন? হোটেলে। সমস্যা হবে না তো? হলে ফয়সালকে কল দিয়ে নিব। ও আমি আসছি, বাই। বাই। আর শোনো, কি? ফয়সালের পিক দাও তো। এই যে, ওর সাথে দেখা করছো কখন? আগামীকাল। কেন? এমনি। তুমি যে ওর সাথে দেখা করবে সেটা যেন ও না জানে। আমিও তোমার সাথে যাব। কেন? সারপ্রাইজ দিবে। ঠিক আছে, বলবো না। জান্নাতকে কেন জানি যেতে দিতে মন চাইছিল না, কিন্তু আটকানোর সাধ্য আমার নেই। এই কয়েকদিনের ব্যবহারে ভেবেছিলাম হয়তো আমায় ভালোবেসে ফেলছে, কিন্তু সেটা আর হলো না। অনেকটা কষ্ট হচ্ছিল, তবে সেই কষ্টটাকে ভিতরেই রেখে দিলাম। বন্ধুদের সাথে অয়নের বাসার ভিতরে যেতেই অয়ন আমাদের কাছে আসলো। আঙ্কেল, আন্টি কোথায়? চাচ্ছু বাসায় গেছে বিয়ে করে? পরশু। তুই যাস নাই কেন? শালা সেখানে গিয়ে আমি কি করবো? এমনিতেই উর্পি অন্য কার হতে চাচ্ছে। তোরা দুজন দুজনকে ভালোবাসিস তো? বাসি। তাহলে এখনই রেডি হ। ফ্রেশ হয়নি। সেটা দরকার নেই, তুই রেডি হ। ঠিক আছে। আমরা তো চাচ্চুর বাসায় যাব। বসে ভাবতে লাগলাম কি করা যায়। ছোটবেলা থেকে দুজন দুজনকে ভালোবাসে। অর্পির কথা অয়ন আমাদের বললেও কখনো দেখা হয়নি। এসব ভাবতে ভাবতে অয়ন বেরিয়ে আসলো। হয়ে গেছে। ঠিক আছে, চল। এখন অয়নকে নিয়ে বেরিয়ে পড়লাম। মাথায় 2টা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। কিভাবে বিয়ে আটকানো যায়, আরেকটা জান্নাতকে নিয়ে। অয়নের চাচ্চুর বাসা বেশি দূরে না, তাই তাড়াতাড়ি চলে আসলাম। অয়নকে সাথে নিয়ে সবাই বাসার ভিতরে গেলাম। আঙ্কেল আন্টি আমাদের দেখে অবাক হয়ে আছে। ওনাদের সালাম দিয়ে আগে একটা রুমে গেলাম। অনেক ক্লান্ত লাগছিল, তাই নিজের অজান্তেই ঘুমিয়ে গেলাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অয়নকে ডাকলাম, এদিকে আয়। বল। আঙ্কেল আন্টি, তোর চাচ্চু চাচিকে একটা রুমে আনার ব্যবস্থা কর, আর আমি একটু অর্পির সাথে কথা বলতে চাই। ঠিক আছে, আয়। চল। একটা রুমে নিয়ে গেল। আগে বলেছি অর্পিকে কখনো আমি দেখিনি, তাই চিনিও না। নিলয়, এ হলো উর্পি, আর উর্পি এ হলো নিলয়, যাদের কথা তোকে বলছিলাম। হাই। হ্যালো ভাইয়া। তোরা কথা বল, আমি ওনাদের দেখছি। খুব তাড়াতাড়ি। ঠিক আছে। একটা সত্যি কথা বলতে পারবে? বলুন। অয়নকে ভালোবাসো? তাহলে বিয়ে করছো কেন? আব্বুর কথা ভেবে। আর অয়নের ভালোবাসার কি হলো? অর্পির সাথে কিছুটা সময় কথা বলার পর অয়ন এসে আমাদের ডেকে একটা রুমে নিয়ে গেল। অপরিচিত কেউ নেই, ওদের আব্বু আম্মু আর আমরা বন্ধুরা। আঙ্কেল, আপনাদের সাথে কিছু কথা ছিল। হ্যাঁ, বলো। জানি না আপনাদের কাছে এটা শুনতে কেমন লাগবে, কিন্তু এটাই সত্যি যে অয়ন আর অর্পি একজন আরেকজনকে ভালোবাসে। কি বলছো? কি এসব? ঠিকই বলছি চাচ্চু, ওরা ছোট থেকেই ভালোবাসে। তোমরা তাহলে এটা বলার জন্য এসেছো? কিন্তু চাচ্চু, আমি আর কিছুই শুনতে চাই না, তোমরা এখন যেতে পারো। আমরা চলে যাব, বাট আমাদের কথাটা একবার শুনুন প্লিজ। নিলয়, তুমি কি বলো? আঙ্কেল, ওরা চাইলে কিন্তু পালিয়ে গিয়ে বিয়ে করতে পারতো, তবে সেটা করেনি। সেটা শুধুমাত্র আপনাদের সম্মানের কথা চিন্তা করে। ওরা ছাড়া আপনাদের আর কোনো সন্তান নেই। যদি ওরা হঠাৎ খারাপ কিছু করে তখন কি হবে? সবাইকে তখন পস্তাতে হবে। আর যদি আপনারা ওদের মেনে নেন, তাহলে ওদের সাথে আপনারাও সুখে থাকবেন, কারণ সন্তানের সুখেই বাবা মায়ের সুখ। উৎপল, এদিকে আয়। বল। তোরা কি আমাদের এটা আগে থেকে বলতে পারলি না? আমাদের সম্মানের কথা খুব ভাবিস, তাই না? আসলে আব্বু। কোনো কিন্তু না, পরশু তোদের বিয়ে। এত সহজে আঙ্কেল মেনে নিবে ভাবতেই পারিনি। অয়ন আঙ্কেলকে জড়িয়ে ধরে কান্না করে দিল। পরের দিন সকাল হতেই জান্নাতের কলে ঘুম ভাঙলো। হ্যাঁ, বলো। কোথায় তুমি? অয়নের চাচুর বাসায়। তোমাকে এসএমএস এ একটা ঠিকানা দিচ্ছি।
তাড়াতাড়ি চলে আসো। কেন? ফয়সালের সাথে দেখা করব, আর আমি এখনো ওকে বলিনি আমি ঢাকায় আছি। গুড, আমি আসছি। দ্রুত রেডি হয়ে আঙ্কেল আন্টিকে বলে গাড়ি নিয়ে জান্নাতের দেওয়া ঠিকানায় রওনা দিলাম। গতকাল রাতে সবাই অনেক রাত জেগেছিলাম, তাই সবাই এখনো ঘুমিয়ে আছে। প্রায় 45 মিনিট পর জান্নাতের দেওয়া ঠিকানাতে আসলাম। সেখানে বেশি কথা না বলে জান্নাতকে গাড়িতে তুলে ড্রাইভ করতে লাগলাম। কোথায় যাচ্ছি এখন? ওদের বাসায়। ও, জান্নাতের কথা মতো একটা বাসার সামনে আসলাম। তেমন কোনো লোকজন নেই, অনেকটাই নিরিবিলি পরিবেশ। যখনই জান্নাত গাড়ি থেকে নেমে যাবে তখন বাসা থেকে একটা ছেলে আর একটা মেয়ে বের হয়ে আসলো। ওনারা কারা? ফয়সাল, বাট মেয়েকে চিনি না। ওর জিএফ হবে হয়তো। মোটেও না। তুমি গাড়িতে গিয়ে বসে থাকো, আমি আসছি। কোথায় যাবে? দেখতেই পাবে। আর তোমাকে কল দিলাম, রিসিভ করো, তাহলে আমাদের সব কথা শুনতে পারবে তুমি। ঠিক আছে। পাশে থাকা গোলাপ গাছ থেকে একটা গোলাপ নিয়ে মেয়েটার সামনে হাঁটু গেড়ে বসলাম। তোমাকে আমার অনেক ভালো লাগে। যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকেই তোমার প্রেমে পড়ে গেছি। হবে কি আমার রাত জেগে চাঁদ দেখার সঙ্গী? ও হ্যালো, এটা আমার গার্লফ্রেন্ড। আপনার? হ্যাঁ, কতদিনের রিলেশন? 2 বছরের। আপনার কি একটাই গার্লফ্রেন্ড? হ্যাঁ। আর আপনি অন্য কাউকে প্রপোজ করেন? আমি কিছু বলতে যাব তার আগেই দুটো শব্দ হলো। হ্যাঁ, জান্নাত ওই লুচু বেটাকে মারছে। শালা বদমাশ, তোর লজ্জা করে না এমন করতে? আজ নিলয় না থাকলে আমি জানতেই পারতাম না তোর আসল চরিত্র। আমার কথা শুনো। আর একটা কথা বলবি তো মেরে ফেলবো, জানোয়ার কোথাকার। কখনো আমার চোখের সামনে আসবি না। আর কোনো কথা না বলে জান্নাত আমার কলার ধরে গাড়িতে নিয়ে আসলো। যাহ বাবা, আমি কি করলাম? আমার মতো নিষ্পাপ ছেলেকে এভাবে ধরে আনার কি আছে? তোমার বয়ফ্রেন্ডের কলার ধরো। ও আমার এক্স, আর কখনো ওর কথা আমাকে বলবি না। ভালোই হলো, এখন আমরা স্বামী স্ত্রী। 6 মাসের জন্য। 6 মাস পর তোকে আমি ডিভোর্স দিয়ে দিব। কেন? সময় হলে জানতে পারবি। সময়টা কবে আসবে? জানি না। এখন কোথায় যাবে? বাসায় যাব। বিয়েটা দেখে যাই। তুই দেখ, তাতে আমার কি? আমি কি তোকে বারণ করছি নাকি? তুমিও থাকো না প্লিজ। পারবো না। ও আমার কথা কেন শুনবে? এখন যদি ফয়সাল বলতো তাহলে ঠিকই রাজি হতে। তোরে কইছে। হুম। ঢং করতে হবে না, বিয়ে বাড়িতে চল। ওকে ডার্লিং। কি বললি কুত্তা? আমার বউকে আমি ডার্লিং বলবো না তো কে বলবে? এখন কথা বাদ দিয়ে চল। ওকে। ড্রাইভ করতে লাগলাম আর জান্নাত চুপচাপ আনমনে বসে আছে। আমি কিছু বলার আগেই ও নিচে থেকে আমাকে বলল, একটা প্রশ্ন করি। করো। ফয়সালের সাথে এমন করার পরেও আমার কষ্ট হচ্ছে না কেন? কারণ তুমি ওকে কখনো ভালোই বাসনি। ভালোবাসতাম, কিন্তু তুমি যেটাকে ভালোবাসা বলছো সেটা প্রকৃতপক্ষে শুধু একটা মোহ মাত্র। তুই এত কিছু কিভাবে জানিস? কয়টা গার্লফ্রেন্ড ছিল তোর? ছিল না, তবে একটা বউ আছে। আবার বউ? 6 মাস পর তো চলেই যাবে। ততদিন না হয় আমার সাথে সুন্দর আচরণ করো। তোমাকে প্রমিস করছি 6 মাস পর যখন তুমি আমাকে ডিভোর্স দিবে তখন আমি ভুলেও তোমার সামনে যাব না। আমি চলে যাওয়ার পর কষ্ট পাবি না? সেটা তখনই বুঝতে পারবো যখন তুমি আমার জীবন থেকে হয়তো দূরে কোথাও চলে যাবে। আমাদের বিয়েটা যদি প্রকাশ করি তাহলে অনেক বড় ক্ষতি হবে, যেটা আমি চাই না। জানি না তুমি কোনো ক্ষতির কথা বলছো, কিন্তু একটা কথা মাথায় রেখো, যেদিন তুমি আমাকে ছেড়ে যাবে সেটাই আমার জীবনের সব থেকে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। জান্নাত কিছু বলতে যাবে তখন ওকে থামিয়ে দিয়ে গাড়ি থেকে নামতে বললাম, কারণ কথা বলতে বলতে অয়নের হবু শ্বশুর বাড়ি চলে আসছি। বাসার ভিতরে গিয়ে আন্টির সাথে দেখা। নিলয়, মেয়েটা কি বাবা? আন্টি, উনি হচ্ছে আমাদের। আন্টি, আমি নিলয়ের ফ্রেন্ড। আমিও ঢাকাতেই আসছিলাম, হঠাৎ ওর সাথে দেখা হলো, তাই ও আমাকে এখানে নিয়ে আসলো। খুব ভালো করছিস নিলয়। অর্পি, শোন তো। হ্যাঁ বড় মা, বলো। মেয়েটা তো তোর রুমে নিয়ে যা। ঠিক আছে। যাও মা, গিয়ে ফ্রেশ হয়ে আসুক, আমরা নাস্তার ব্যবস্থা করছি। কথা না বাড়িয়ে অর্পি জান্নাতকে রুমে নিয়ে গেল। বিকেল হতেই বাসাটা মেহমান দিয়ে ভর্তি হয়ে গেল। অনেকে অবাক হচ্ছে অয়নের সাথে বিয়ে হচ্ছে বলে। বন্ধুরা মিলে ছাদে গিয়ে ওদের স্টেজ সাজাতে লাগলাম। অনেকটা সময় কাজ করার পর কয়েকটা মেয়ে ছাদে আসলো।
সবাই ভালো করে কাজ করেন, কোথাও যেন কোনো কিছুর কমতি না থাকে। এই সেমরি, আমাদের দেখে কি তোর কাজের লোকের মতো মনে হচ্ছে নাকি? তোকে কেন কোনো কাজের লোক মনে করবো? ওনারা কাজের লোক, তাই না? না, ওরা আমার বন্ধু। মজা নিস। এই মেয়ে, নাম কি তোমার? নাম শুনি। আপনার কি কাজ শুনি? অয়নের বিয়ের সাথে তোমাকেও বিয়ে দেব। আমার বিয়ে নিয়ে আপনাদের ভাবতে হবে না। দোস্ত, তোরা কিছু মনে করিস না, ও হচ্ছে আমার ফুফাতো বোন। ঠিক আছে। আমি কি আপনাদের সাথে জয়েন্ট হতে পারি? মেয়েরা গ্রহণযোগ্য নয়। ওরা সবাই চলে যাবে, শুধু আমিই থাকবো। রাহুল, রেখে দে। ঠিক আছে, ওনাদের যেতে বলেন। দোস্ত, তোরা যা, আমি একটু এখানে কাজ করি। অনেকটা সময় কাজ করার পর, আপনার কি মন খারাপ? কই না তো। তাহলে চুপ করে আছেন কেন? আপনি বুঝবেন না। বুঝিয়ে বলে ঠিকই বুঝতাম। একটা মেয়েকে ভালোবাসি, ওর আচরণ দেখে আমার কেন জানি না মনে হয় সে নিজেও আমাকে ভালোবাসে, কিন্তু কিছু বলতে পারে না। আর আজ সকালে তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে, সেসব নিয়েই একটু ভাবছি। এটা কোনো ব্যাপার হলো নাকি? মানে, তাহলে শুনুন। এটা করলে আপনার ফ্যামিলি আমাকে অন্য কিছু ভাববে। একদম ভাববেন না। কিন্তু কেন? কোনো কিন্তু না, আমি যেটা বললাম সেটাই হবে, না হলে আমি তোকে উল্টো পাল্টা বলবো। ঠিক আছে, আমি রাজি। আপনার নাম জান্নাত, রাইট? টুকটাক কথা বলতে বলতে সন্ধ্যার আগে কাজ শেষ করে নিচে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে একটা নীল পাঞ্জাবি পরলাম। রুম থেকে বের হতেই জান্নাতের সাথে দেখা। শুধুমাত্র কালো কালারের একটা শাড়ি পরেছে, এছাড়া আর কোনো সাজুগুজু করেনি। আমিও ঠিক এমন জান্নাতকেই চাই। দেখ তো আমাকে কেমন লাগছে। অনেক সুন্দর। তোমাকেও একদম কিউট লাগছে। থাক, পাম দেয়া লাগবে না। মোটেও না, পাম দিচ্ছি। বাদ দাও, উপরে চলো। সবাই আগে থেকে উপরে ছিল। দুজনকে একসাথে বসিয়ে হলুদ দিচ্ছে। আমি আর জান্নাত একসাথে দাঁড়িয়ে আছি। তখনই রিমি আসলো। হাই। হ্যালো। তোমার সাথে কিছু কথা আছে। বলো। অনেকটা পার্সোনাল কথা। ও জান্নাত, তুমি একটু অপেক্ষা করো, আমি ওর সাথে কথা বলে আসছি। ঠিক আছে। আমরা দুজন জান্নাতের থেকে একটু দূরে এসে দাঁড়ালাম। সত্যি বলতে তেমন কোনো কথা নেই আমাদের মাঝে, শুধু জান্নাতের রিয়াকশন দেখার জন্য এমনটা করা হচ্ছে। রিমির সাথে বেশ হেসে হেসেই কথা বললাম, কিন্তু জান্নাত আমাদের দেখেও না দেখার মতো করে হলুদ দেওয়া দেখতে ব্যস্ত। তাই রিমিকে বলে আবার জান্নাতের কাছে এলাম। এমন ভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে আমাকে লক্ষ্য করেনি। তুমি হলুদ দিবে না? তুই আর ওই মেয়েটাই দে, আমার দিতে হবে না। রিমি তো আগেই দিয়েছে। এখন তুই দে। তুমি দিবে না? না। কেন? সেটা না জানলেও চলবে। চলো, জান্নাতকে কিছু বলার সুযোগ না দিয়েই ওর হাত ধরে হলুদ দেওয়ার জন্য এগিয়ে গেলাম। আমি অয়নের সামনে বসলাম আর জান্নাত ওর পির সামনে। দুজন ওদের হলুদ মেখে দিয়ে এক পাশে দাঁড়িয়ে আছি। তুমি আমার হাত ধরলে কেন? তুমি বারণ করনি কেন? ভাব নেওয়া হচ্ছে। কিছুটা। ওই মেয়ের সাথে এত হাসির কি কথা বললে? হাসির কথা বললে তো হাসি পাবেই, তাই না? ওই মেয়ের সাথে আর কখনো হেসে হেসে কথা বলবে না। কেন? আমি বলছি তাই। যদি না শুনি? তোর বাপ শুনবে, হারামি। ঠিক আছে, আমার বাপকেই বলো। তোকে আমি। দীর্ঘ সময় হলুদ পর্ব চলার পর শেষ হতেই সবাই নিচে নেমে গেল, সাথে জান্নাত। তবে আমরা বন্ধুরা উপরে আছি। সারাদিন সিগারেট খাওয়া হয়নি, তাই সবাই মিলে সিগারেট ধরালাম। হঠাৎ জান্নাতের কথা মনে পড়তেই কল দিলাম। জান্নাত কলটা ধরলো। ঢাকাতে কি করছো তুমি? সেটা আপনাকে বলতে বাধ্য নই আমি। যদি বিয়ে থেকে নিলয় উধাও হয়ে যায়? হোয়াট? আপনি এটাও জানেন? ইয়েস ডার্লিং, আর এটাও জানি যে আজ নতুন করে ব্রেকআপ হয়েছে তোমাদের। জানেন ভালো, রাখছি। আমাকে কিছু বলতে না দিয়ে কলটা কেটে দিল। কল কেটে দেওয়ায় নতুন করে কিছু ভাবলাম না। বন্ধুদের সাথে আরো কিছু সময় কাটিয়ে সবাই নিচে আসলাম। আর জান্নাত অর্পির রুমে অর্পির সাথেই ঘুমাবে। অনেকটা ক্লান্ত লাগছিল শরীরটা, এলিয়ে দিতেই ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে রিমির ডাকে ঘুম থেকে উঠলাম। রুমে আমি আর রিমি ছাড়া আর কেউ নেই। এই মেয়ে এখানে কি করছে? আর হারামি গুলাও কোথায়? রিমিকে কিছু বলতে যাব তার আগে জান্নাত রুমে আসলো। আমাদের দুজনকে একসাথে দেখে অনেকটাই রাগান্বিত চেহারায় তাকিয়ে আছে। এখনই আমাদের আস্ত খেয়ে ফেলবে। পরক্ষণে মাথা নামিয়ে বলল,
তোমার সাথে কথা ছিল। তোমরা কথা বলো, আমি আসছি। হ্যাঁ বলো। মারলি কেন? ওই মেয়ের সাথে একা একা কি কাজ থাকে তোর? কেন আসছিল ও তোর রুমে? আমি কি করে বলবো? ঘুম থেকে উঠে দেখি সে রুমে আছে। কিছু বলতে যাব তার আগেই তুমি চলে আসলে আর এসে থাপ্পড় দিলে। একদম ঢং করবি না। আর তুই ওই মেয়ের সাথে কথা বলতে পারবি না। কেন পারবো না? আমি বলছি কথা বলবি না, ব্যাস। এত প্রশ্ন করার কি আছে? শুনতেও পারবো না? না, পারবি না। আচ্ছা। জান্নাত চলে যাওয়ার পর ফ্রেশ হয়ে রুমের বাইরে আসলাম। হারামিরা সবাই বাইরে টুকটাক কাজ করতে ব্যস্ত। আমিও বসে না থেকে ওদের সাথে সঙ্গ দিলাম। এই রিমি মেয়েটার সাথে যতই কথা বলতে চাই ততই সে কথা বলে। বিয়ে বাসা বলে কিছু বলতে পারছি না। ওদিকে আমাদের কথা বলা দেখে জান্নাত কেমন একটা অগ্নিময় চোখ নিয়ে তাকিয়ে থাকে। রাতে বিয়েটা শেষ হওয়ার পর আমি আর জান্নাত দাঁড়িয়ে আছি, তখনই রিমি আসলো। কিছু বলবে? হ্যাঁ, বলো। আলাদাভাবে বলি। সেটার দরকার নেই। নিলয়, তোমার সাথে আমার কথা আছে। রুমে চলো। টানতে টানতে রুমে নিয়ে আসলো। কি হলো, এমন করছো কেন? তোর ব্যাগ কোনটা? ওই তো কালোটা। চল। কোথায় যাব? বাসায়। কি বলছো? এখন বাসায় যাব কেন? কেন, তুই এখানে থেকে ওই মেয়ের সাথে প্রেম প্রীতি করবি বুঝি? তোমার সমস্যা ঠিক এটাই, সবসময় উল্টাপাল্টা কথা নিয়ে চিন্তা করো। আমি বললে উল্টা পাল্টা, আর ওই মেয়ে বললে সব ঠিক আছে। আমি কি সেটা একবারও বলেছি? বলা তো যায় না। তুই যদি ওই মেয়ের সাথে সবার আড়ালে খারাপ কিছু করিস। কি বোঝাতে চাইছো তুমি? যেটা তুই বুঝেছিস, সবার আড়ালে মানুষ তো নষ্টমী করে বেড়ায়। তোমাকে ভালোবাসি বলে সব কথা সহ্য করতে পারবো না। যদি কোনো মেয়ের সাথে এমন কাজ করার ইচ্ছা থাকতো তাহলে তোমাকে ভালোবাসতাম না। কুত্তা, তুই আমার গায়ে হাত তুললি। আমি এক্ষুনি এ বাসা থেকে চলে যাব। আমার ভুল হয়ে গেছে, প্লিজ মাফ করে দাও। তুই হাত ছাড়বি? না, ছাড়বো না। জান্নাতের অন্য হাতে থাকা ব্যাগ দিয়ে আঘাত করে হাতটা ছাড়িয়ে নিল। এই রাতের বেলা জান্নাতকে একা ছাড়া ঠিক হবে না, তাই ওর পিছু পিছু আমিও বাইরে চলে আসলাম। জান্নাত বাইরে এসে সোজা গাড়িতে গিয়ে বসলো। আমি গাড়িতে উঠতেই মারতে শুরু করলো। কি হলো, এভাবে মারছো কেন? তুই গাড়ি থেকে নাম। নামবো কেন? তুই থাক কুত্তা, আমি নিজেই নামছি। কোথায় যাচ্ছ? জাহার নামে যাই। তাহলে আমার কি হবে? অন্য মেয়েরা আছেই তো। দূর, আবার সেই অন্য মেয়ে? তুই গাড়ি চালাবি? এত রাতে বাসায় যাবে? হ্যাঁ, যেতে হবে। সবাই কি ভাববে? তাহলে আমি একাই যাই। সেটার দরকার নেই, আমি চালাচ্ছি। কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট করলাম। এই মেয়েকে দিয়ে একদম বিশ্বাস নেই, কখন কি করে বসে নিজেই জানে না। জান্নাতকে কিভাবে বুঝবো আমি নিজেও বুঝতে পারছি না। একবার এত ভালোবাসা, আবার কখনো ডিভোর্স নিয়ে কথা বলা। মাথায় কখন কোন পেতনি চাপে আল্লাহ ভালো জানেন। অনেকটা পথ ড্রাইভ করার পর লক্ষ্য করলাম জান্নাত আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছে। ঘুমন্ত অবস্থায় অনেক বেশি নিষ্পাপ লাগছিল। কে বলবে এখন এই মেয়ের কতটা বদরাগী। নিষ্পাপ আর মৌলিক চেহারা দেখে নিজে অন্য একটা রাজ্য হারিয়ে যেতে লাগলাম। গাড়ি থামিয়ে জান্নাতের এমন মায়াবিনী চেহারার দিকে কিছু সময় তাকিয়ে দেখলাম। কোনোভাবে দেখা শেষ হচ্ছে না। জান্নাতের কপালে একটা ভালোবাসা এঁকে দিয়ে আবার ওর মাথাটা আমার কাঁধে রেখে ড্রাইভ করতে লাগলাম। রাতের বেলা তাই তেমন জ্যাম ছিল না। জান্নাতের বাসার সামনে এসে ওকে জাগিয়ে তুলতে লাগলাম। কয়েকবার ডাকার পরেও কোনো কথা বলছিল না, হয়তো অনেক বেশি ঘুমিয়ে গেছে। কোনো উপায় না পেয়ে কোলে নিয়ে বাসার ভিতরে গেলাম। জান্নাতের রুম আগে থেকে চেনা বিদায় সোজা রুমে নিয়ে গেলাম। বিছানায় শুয়ে দিয়ে পা থেকে জুতা খুলে দিলাম। নিজের অনেক ঘুম লাগলেও জান্নাতের এমন চেহারা দেখে ঘুম বাবাজি বিদায় নিয়েছে। হাত দিয়ে জান্নাতের গাল দুটো স্পর্শ করতে একটু কেঁপে উঠল। না, এখানে থাকা ঠিক হবে না। জান্নাতকে একটা চুমু দিয়ে বাইরে এসে গাড়িতে উঠে বাসায় চলে আসতে যাব, তখন হাতে ফোন নিতেই দেখলাম বন্ধুদের অনেক মিসড কল উঠে রয়েছে। জয়ের নাম্বারে কল দিলাম। শালা কোথায় তুই? বাসায় চলে আসছি। বাসায় চলে গেছিস মানে? আমাদের কাউকে কিছু না বলে চলে যাওয়ার মানে কি? ওদের সব বললাম। এখন আমরা কি করব? তোরা পরশু চলে আয়। ঠিক আছে। রাখছি ভাই। তারপর গাড়ি চালিয়ে বাসায় চলে আসলাম। পরের দিন সকালে ফোনের রিংটনে ঘুম ভেঙে গেল। ফোন হাতে নিয়ে দেখলাম জান্নাতের কল। হ্যাঁ বলো। কি করছো? এত সকালে মানুষ কি করে? এখন সকাল নয়তো কি? 10:30 বাজে। তো কি হয়েছে? ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাও।
রাখছি। ঠিক আছে, বাই। বললেই হলো নাকি? রাতে ঘুমাতে পারিনি, এখন আবার এত তাড়াতাড়ি উঠতে হবে? কল কেটে দিয়ে ফোন বন্ধ করে রাখলাম। না জানি আবার কখন কল দিয়ে ঘুমের 12টা বাজিয়ে দিবে। আবার ঘুমিয়ে গেলাম। বিকেল বেলা একা একা ভালো লাগছে না। বাইরে বের হয়ে আড্ডা দিব, সেটাও হচ্ছে না। বন্ধুরা এখনো ঢাকাতেই আছে। ছাদে গিয়ে একা বসে বসে গান শুনতে লাগলাম। গত রাতে জান্নাতের সাথে কথা বলা হয়নি, মনে পড়তেই জান্নাতকে কল দিলাম। গত রাতে নিলয়ের সাথে কি করছিলে? যেটা খুশি সেটা করব, তাতে আপনার কি? আমি খারাপ কিছু করি, তুমি কি সেটা চাও? যা ইচ্ছা সেটা করেন, আমার কি? সত্যি করব? কি করবেন আপনি? নিজেই নিজেই দেখতে পারবে। বাই। কল কেটে দিয়ে নিচে চলে আসলাম। নিচে আসতেই আম্মু বলল, নিলয়, এদিকে আয় তো। বলো। বাজার থেকে কিছু সবজি কিনে আনতে হবে। অন্য কাউকে বলো। অন্য কেউ নেই, তুই নিজেই একটু ঘুরে আয়। লিস্ট দাও। এই নে। ঠিক আছে, যাচ্ছি। আম্মুর থেকে বিদায় নিয়ে বাসার বাইরে আসলাম। গাড়ি নিয়ে বাজারে গেলে সমস্যা হবে, তাই বাইক নিয়ে বের হলাম। কিছু সময় চালানোর পর হঠাৎ করে সামনে একটা রিক্সা চলে আসে। নিজেকে সামলাতে না পেরে ডিরেক্ট রিক্সার সাথে বাঁধিয়ে দিলাম। খুব একটা জোরে চালাচ্ছিলাম না, তাই বেশি কিছু হয়নি, শুধু হাতে এবং পায়ে একটু কেটে গেছে। প্রথমে রিক্সাওয়ালার প্রতি রাগ হলেও পরক্ষণে রাগটা মিলিয়ে গেল, কারণ এখানে কারোরই দোষ ছিল না। তবুও রিক্সাওয়ালা মামা এগিয়ে আসলো। মামা, আপনার কিছু হয়ে যায় নাই তো? তেমন কিছু হয়নি। মামা দেখেন, আপনার হাত থেকে রক্ত বের হইতেছে। সমস্যা নেই, বাসায় গিয়ে ব্যান্ডেজ করে নিব। আপনি একা একা যাইতে পারবেন? এ অবস্থায় যেতে পারবো না, একটা রিক্সা করে যেতে হবে। তুমি চলে যাও। আপনি আমার রিক্সায় ওঠেন। না মামা, ঠিক আছে, তোমার এখানে কোনো দোষ নাই, তাই তুমি যেতে পারো। আমি গেলে আপনি যাইবেন কি করে? বাসায় কল দিচ্ছি। মামা চলেন না, আপনারে নামাই দিয়ে আসি। রিক্সাওয়ালা মামার কথাটা শুনে নিজেরও যেতে ইচ্ছে করছিল। ড্রাইভারকে কল দিয়ে অ্যাক্সিডেন্ট স্থান থেকে বাইকটা নিয়ে যেতে বললাম। রিক্সায় উঠে বসলাম। চলো মামা। আপনার ঠিকানাটা বলেন, আমি লইয়া যাচ্ছি। তুমি চলো, আমি বলে দিচ্ছি। ঠিক আছে। মামা, তোমার বাসায় কে কে আছে? একটা ছেলে, একটা মেয়ে, বউ আর আমি। ছেলে মেয়ে কি করে তোমার? মাইয়া ক্লাস করে আর ছেলে এখনো অনেক ছোট। মামা, বামে চলো। ঠিক আছে। তোমার গ্রামের বাসা কোথায়? এখানে এই বস্তিতে থাকি। ও, মামার কথা আর ব্যবহার দেখে অনেক বেশি অবাক হয়েছি। যেখানে সমাজের বিত্তশালী লোকজন নিজেদের দোষ থাকার পরেও সেটা অস্বীকার করে এড়িয়ে চলে, আর সেখানে রিক্সাওয়ালা মামার কোনো দোষ না থেকেও আমাকে বাসায় নিয়ে যাচ্ছে। সমাজের সেই সব মানুষদের আজ বলতে ইচ্ছে করছে, এদের দেখে শিক্ষা নাও। কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। রিক্সাওয়ালা মামা আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। বাসার ভিতরে যেতেই আম্মু আর ভাবি এগিয়ে আসলো। এসব কি করে হলো? অ্যাক্সিডেন্ট করেছিলাম। সাবধানে গাড়ি চালাতে পারিস না? আম্মু, আমি সাবধানে চালাচ্ছিলাম। তাহলে এমন হলো কি করে? আম্মু, এসব বাদ দাও। নিলয়, আমার রুমে আয়, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। হ্যাঁ চলো। ভাবির রুমে এসে হাতে ব্যান্ডেজ করার পর পকেট থেকে ফোনটা বের করে জয়কে কল দিতে যাব, তখনই হাত থেকে ফোনটা ফ্লোরে পড়ে গেল। দূর শালার কপালটাই খারাপ। মোবাইলের দিকে তাকাতেই দেখলাম ভেঙে গেছে। তবুও ভাঙা ফোনটা হাতে নিয়ে রুমে চলে আসলাম। ফোন ছাড়া নিজেকে কেমন যেন লাগছে। এরই মাঝে 2টো দিন পার হয়ে গেলেও কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। আর করবই বা কি করে? যেটা দিয়ে যোগাযোগ করব সেটাই হার্ট অ্যাটাক করছে। না, এভাবে আর চলবে না। আম্মুর থেকে ওনার ফোনটা নিয়ে রুমে এসে পার্সোনাল সিম দিয়ে অন করলাম। জান্নাতের সাথে 2 দিন কথা হয় না, মনটা খারাপ, তাই কল দিলাম। রিং হচ্ছে কিন্তু রিসিভ করছে না। এভাবে আরো কয়েকবার দেওয়ার পর রিসিভ করলো। কোথায় ছিলে? আপনাকে বলতে বাধ্য নই আমি। আমাকে না বলার শাস্তি কিন্তু পাবে। এই ছেলে, তুই আমাকে কি শাস্তি দিবি রে? তোর সাথে অনেক ভালো করে কথা বলছি, কিন্তু তুই আমাকে উল্টো ভয়ের মাঝে রেখেছিস। শাস্তির জন্য প্রস্তুত থেকো ডার্লিং। বাই। কল কেটে দিয়ে ফোনটা বন্ধ করে সিম খুলে নিয়ে আম্মুকে গিয়ে ওনার ফোন দিয়ে আসলাম। হঠাৎ করে এমন রেগে যাওয়া কেন জানি না ভালোই লাগছিল। জান্নাতকে রাগাতে এত ভালো লাগে বুঝতেই পারতাম না, তবে আজ আড়ালে থেকে বেশ ভালোই বুঝতে পারছি। অপরদিকে জান্নাতের কাহিনী। হারামিটার সাথে সে যে কথা হয়েছে, কি করেছে না করেছে কিছুই জানি না। কল দিয়ে জিজ্ঞেস করব সেটাও করতে পারছি না। ফোনটা বন্ধ করে রাখছে। না, এইভাবে আর থাকতে পারছি না।
কিছু সময় চুপ থাকার পর জান্নাত আবার ভাবতে লাগলো। আচ্ছা, আমি ওকে নিয়ে এত ভাবছি কেন? ওর সাথে কোনো মেয়ে কথা বললে আমার সহ্য হয় না কেন? আর কেনই বা ওর যেন কিছু না হয় সেই জন্য সবসময় ওর পাশে থাকতে ইচ্ছে করে। এটা কি তাহলে ভালোবাসা নাকি অন্য কিছু? অন্য কিছু কেন হবে? হয়তো এটাকেই ভালোবাসা বলে। তাহলে কি আমি ওই কুত্তাটাকেই মনের অজান্তে ভালোবেসে ফেললাম? অনেক হয়েছে, এখন ওর সাথে আমার দেখা করতে হবে, কিন্তু কিভাবে করব? আইডিয়া। জেরি, জেরি, হয়েছে রুমে আয় তো। রুমে গেলে তুমি আমাকে বকা দিবে। বকা দিব না, আয় না প্লিজ বোন আমার। বলো। এখানে বস। হঠাৎ এত ভালোবাসার কারণ কি? আমার বোনকে ভালোবাসতেই পারি। যেটা বলার জন্য ডেকেছো সেটা বলো। তার আগে বল, আমার কথা রাখবি? রাখলে আমি কি পাবো? তুই কি চাস? আইসক্রিম। ওসব খেতে হবে না, দাঁত খারাপ হবে। তাহলে আমিও কাজটা করব না। এই না প্লিজ বোন আমার, এমন করিস না। তাহলে রাজি হও। ওকে, রাজি। এখন বলো কি করতে হবে? কোনো একটা কারণ আব্বুকে বলে নিলয়দের বাসায় নিয়ে যেতে হবে। সেটা তুমি বললেই তো পারো। আমি বললে সবাই অন্য কিছু ভাববে, কিন্তু তুই বললে আব্বু রাজি হয়ে যাবে। আব্বুকে গিয়ে কি বলবো? বলবি আব্বু অনেকদিন হলো কোনো আত্মীয়দের বাসায় যাওয়া হয় না, আর আমার জানা মতে নীল ভাইদের বাসায় সাথেই আমাদের সব থেকে ভালো সম্পর্ক, তাই চলো না ওনাদের বাসা থেকে ঘুরে আসি। নীল ভাইয়ার নাম নিব কেন? যাচ্ছ তো নীলই ভাইয়ার জন্য। নীল ভাইয়ের কথা বললে কেউ সন্দেহ করবে না, বুঝলি পাগলি? কিন্তু আপু, ওনাদের বাসায় যেতে আব্বুর পারমিশন নিতে হবে কেন? আগেও তো অনেকবার আমি একাই গিয়েছি। যেটা বললাম সেটা কর, এখন যা আব্বুকে গিয়ে এসব বোঝাবি। ঠিক আছে। জেরি রুম থেকে বের হওয়ার পর বিছানার উপর শুয়ে পড়লাম। এখন তোর বাসায় যাই, তারপর তোকে বোঝাবো। ফোন বন্ধ করে রাখা, শুয়ে শুয়ে এসব ভাবছি, তখন জেরি আসলো। রে বসিস? কি বললো? কি আর বলবে, সে বলেছে যেতে ইচ্ছা করে চলে যাও, পারমিশন নেওয়ার কি আছে? ইয়েস, লাভ ইউ বোন। আমাকে ছাড়ো আর রেডি হও। কেন? যাবে না ওই বাসায়? এখন? হ্যাঁ এখন। ওকে ডিয়ার বোন, ইউ জাস্ট ওয়েট ফর 5 মিনিটস। তুইও গিয়ে রেডি হ। জেরি রুম থেকে বের হয়ে যাওয়ার জন্য দ্রুত রেডি হলাম। 5 মিনিট হয়তো লাগেনি, এত দ্রুত রেডি হয়েছি। নিচে আসতেই আব্বুর সাথে দেখা। তুমি বলবি নাকি? জেরি বায়না করলো ওর সাথে নাকি আমাকে যেতে হবে। আমিও ভাবলাম অনেকদিন ধরেই কোথাও যাওয়া হয় না, তাই একটু ঘুরে আসি। গুড। আব্বুর সাথে টুকটাক কথা বলতে বলতেই জেরি নিচে আসলো। আমি রেডি, এখন চলো। ড্রাইভারকে সাথে নিয়ে চলে যা, আমি ওই বাসায় কল দিয়ে জানিয়ে দিচ্ছি। আমি নিজেই ড্রাইভ করতে পারবো, আর কল দেওয়ার দরকার নেই। ওনাদের বাসায় গিয়ে একটা সারপ্রাইজ দিব। ঠিক আছে, সাবধানে যাইস। তারপর বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে দুই বোন ওদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমার আর জান্নাতের কাহিনী। শালার বাসায় থাকতেও ভালো লাগছে না, এভাবে প্রতিবন্ধী হয়ে আর কতদিন বাসায় থাকতে হবে আল্লাহ ভালো জানে। তখন ক্ষত কম দেখালেও বেশ ভালোই আঘাত পেয়েছিলাম। রুমে টেলিভিশন অন করে ফুল স্পিডে তাহসানের আলো গান চালু করলাম। ভালোই লাগছিল গানটা, কিন্তু হঠাৎ করে জোরে জোরে দরজা ধাক্কানো দেখে উঠে গিয়ে দরজা খুলে দিতে ঠাস করে একটা গালে পড়লো। ও মাই গড, জান্নাত এখানে কেন? জেনে গেল না তো আমি সেই কিডন্যাপার? থাপ্পড় দেওয়ার পর আমায় কিছু না বলে বিছানার উপর থেকে রিমোট নিয়ে টেলিভিশন বন্ধ করে দিল। সে কতক্ষণ ধরে তোকে ডেকেই চলেছি, আর তোর দরজা খোলার কোনো নামগন্ধ নেই। শুনতে পাইনি। সেটা পাবি কেন? এখন তো হয়তো এতটা সময় লক্ষ্য করনি আমার অবস্থা। হাতে ব্যান্ডেজ দেখে দৌড়ে আমার কাছে আসলো। এটা কি করে হলো তোমার? অ্যাক্সিডেন্ট করছিলাম। কিভাবে? বাজারে যাচ্ছিলাম ঠিক তখনই। আর বলতে হবে না, যেটা বুঝবার কথা সেটা আমি বুঝে গেছি। কি বুঝতে পারছো? সেটা তোমার না জানলেও চলবে। জান্নাতের সাথে আরো কিছু সময় বসে কথা বলতে লাগলাম। কিছুক্ষণ পর ওর বোন এসে বলল, আপু চলো এখন বাসায় যাব। তুই যা, জান্নাত আজ থাকবে। ঢং করতে হবে না, যা বলার তাড়াতাড়ি বলে নিচে আসো। তুই যা, আমি আসছি। আজ না গেলে হয় না? যেতে হবে, পরশু এসে আবার দেখে যাব। বাই। শুনো, বলো। আই লাভ ইউ। বাট আই হেট ইউ। মন ভুলানো হাসি দিয়ে চলে গেল।
জান্নাতদের চলে যাওয়া দেখার জন্য বেলকনিতে গিয়ে দাঁড়ালাম। কিছু সময় পর জান্নাত আর জেরি বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠবে, তখন আমার দিকে তাকালো। মিষ্টি একটা হাসি দিয়ে টাটা দিয়ে গাড়িতে উঠে চলে গেল। এতটা সময় জান্নাতের সাথে অনেক ভালোভাবেই কেটে গেল। আর ভালো লাগবেই বা না কেন? ভালোবাসার মানুষের সাথে একটু সময় বসে আড্ডা দিতে পারলে নিজের মনটাই সুন্দর হয়ে যায়। মনে হয় আরো কিছু সময় মেয়েটার সামনে বসে থেকে গল্প করি। সে যাই হোক, জান্নাত চলে যাওয়ার পর নিচে আসলাম। তোরা দুজন কি কথা বলছিলি শুনি? পড়াশোনা নিয়ে আম্মু। সত্যি পড়াশোনা নিয়ে? জান্নাত ম্যাডাম আমাকে পড়াচ্ছিল। ঢং বাদ দিয়ে মেডিসিন নে। সেটার আর দরকার হবে না ভাবি। কেন? আমি এখন ঠিক আছি তাই। কথা কম বলে যেটা করতে বললাম সেটা কর। করছি তো, ধমক দেওয়ার কি আছে? দরকার পড়লে আবার দিব। সেটার আর দরকার নেই, আমি মেডিসিন নিচ্ছি। তারপর লাঞ্চ করে মেডিসিন খেয়ে রুমে গেলাম। রাতের বেলা ভালো লাগছিল না, তাই পকেটে সিগারেট আর লাইটার নিয়ে ছাদে যাব, তখনই ভাইয়া আসলো। কিছু বলবি? তোর নতুন ফোন। তুই জানলি কি করে আমার ফোন নাই? তোর ভাবি বলছিল। আর শোন, এসব খাওয়া বাদ দে। আমি আবার কি খেলাম? এগুলো কি? এমনি টুকটাক খাই আর কি। আমি গেলাম। আর বাইরে গেলাম না। ফোনটা চার্জে দিয়ে সোজা বাথরুমে চলে গেলাম। সেখানে কোনো রকম সিগারেটটা খেয়ে রুমে এসে সিম দিয়ে ফোনটা অন করলাম। ভাবছি জান্নাতকে কোন নাম্বার দিয়ে কল দিব। অনেক চিন্তা ভাবনার পর গোপন নাম্বার দিয়ে দিলাম। তবে আজ অনেকটাই অবাক হয়েছি। কল দেওয়ার সাথে সাথে রিসিভ করলো। কিছু বলতে যাব তার আগে জান্নাত বলল, আমি আপনার সাথে দেখা করতে চাই। বিয়ের পর একেবারে দেখা দিব? দেখুন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কেন পারবে না? কারণ আমার আর নিলয়ের বিয়ে হয়েছে। ডিভোর্স দিয়ে দাও। আমি পারবো না। তাহলে আমি একটা ব্যবস্থা করি। আর কি করবেন আপনি? নিলয়কে মেরেও আপনার স্বাদ মেটেনি? ও মাই গড, আমি নিজেকে নিজে কেমনে মারতে পারি? পাগল হয়ে গেল নাকি? কি হলো, কথা বলছেন না কেন? আমি নিলয়কে মারছি। কেন মারছেন? জান্নাতের এমন কথা শুনে বুঝলাম আমার অ্যাক্সিডেন্টকে মারার তালিকাপত্রে তুলেছে। সেই জন্য হয়তো তখন কারণ জানতে চাইনি, ইচ্ছা হয়েছে তাই। প্লিজ এবার অন্তত থামুন। এত সহজে ছেড়ে দিব? আর কি করবেন আপনি? অনেক বড় ক্ষতি করব যা তোমার কোনো আন্দাজই নেই। রাখছি ভাই। জান্নাত হয়তো কিছু বলতে চেয়েছিল, কিন্তু সেটা বলার আর কোনো সুযোগ দেইনি। কল কেটে আগের মতো সিমটা বন্ধ করে দিলাম। পরের দিন হাতের ব্যান্ডেজ খুলে বিকেলবেলা বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। সন্ধ্যা অবধি আড্ডা দিয়ে একটু পরার পর শুয়ে পড়লাম। ঘুমিয়ে আছি, তখন কারোর ডাকে ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখলাম আম্মু। আম্মু, কি হয়েছে? ঘুম থেকে উঠ এখন। কেন? বাসায় লোকজন এসেছে। কেন? আর কারা? তোর ভাবিকে নিতে এসেছে। ভাবির আব্বু এসেছে? তাহলে আমি যাব না। আর তুমি আমার রুমে নাস্তা পাঠিয়ে দিও। তোকে বাইরে আসতে বলছি, বাইরে আয়। আম্মু, তাড়াতাড়ি আয়। আম্মু বাইরে যাওয়ার পর ফ্রেশ হতে গেলাম। ভাবছেন আমি ভাবির আব্বুকে এত ভয় পাই কেন? তাহলে শুনুন। ভাইয়া আর ভাবির বিয়ের রাতে কিছু ছেলে মেয়েদের থেকে পারমিশন নিয়ে সেলফি তুলছিল। আর সেটা দেখে উনি কোনো কথা না বলে সবার সামনে ছেলেগুলোকে এমন মাইট দিয়েছিল যেটা এখনো আমার দুঃস্বপ্নে চলে আসে। ফ্রেশ হয়ে বাইরে এসে সবাইকে সালাম দিয়ে আম্মুর কাছে বসলাম। বলা তো যায় না হিটলার ডিসিটা কখন কি বলে। সবার সাথে তাল মিলিয়ে টুকটাক কথা বলছি, তখনই জান্নাত, জেরি আর আঙ্কেলের আগমন। আঙ্কেলকে দেখে সবাই অনেকটাই হাসি দিয়ে স্বাগতম জানালো। আব্বু উঠে গিয়ে জড়িয়ে ধরে কুশল বিনিময় করলেন। নিলয়ের উপরে আসো, তোমার সাথে কথা আছে। চলো। আমার আর জান্নাতের সাথে জেরিও আসলো। তোর আসার কি দরকার ছিল? কেন? তাতে কি হয়েছে? সবার সাথে বসে থাকলেই পারতি। আমি ওকে নিয়ে এসেছি। এতটা সময় জান্নাতকে খেয়ালই করিনি, কিন্তু এখন ওর দিকে তাকাতেই মনের মধ্যে ছ্যাদ করে উঠল। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। হয়তো রাতে না ঘুমিয়ে কান্না করেছে। জান্নাত, তোমার এই হাল কেন? আমি ঠিক আছি, আর তোমাকে কিছু কথা বলবো। সেগুলো যদি মানতে পারো তাহলে এখনই বলো, না হলে আমাকে হারাবে। কি বলছো এসব? তুমি আমার সাথে আমেরিকা যেতে পারবে? আমেরিকা কেন যেতে হবে? জেরের কিডন্যাপারের হাত থেকে বাঁচার জন্য দূরে কোথায় যেতে হবে? কেন? নিলয় তোমাকে বলতে চেয়েও বলতে পারিনি।
কিডন্যাপার সব সময় আমাকে হুমকি দিত, তার সাথে কথা না বললে আমার পরিবার বা তোমার ক্ষতি করবে। তাই তোমাকে সব সময় চোখে চোখে রাখতাম, কি করছো না করছো সবকিছু জানতে চাইতাম, তোমাকে অনেক বেশি কেয়ার করতাম। কিন্তু এসবের মাঝে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। গতকাল রাতে কিডন্যাপার কল দিয়ে বলেছে তোমার অনেক বড় ক্ষতি করবে। তাই প্লিজ আমার কথাটা শোনো আর এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাও। যখন সব ঠিক হয়ে যাবে তখন ফিরে আসবো। জান্নাতের কথা শুনে রীতিমতো অবাক আর হাসি পাচ্ছে। নিজে অনেক কষ্টে হাসি নামাতে পারলেও জেরি অট্ট হাসিতে মেতে উঠল। তুই এভাবে হাসছিস কেন? তো কি করব, কিডন্যাপার তো। জেরি চুপ। জেরি চুপ করবে না, বল বলছি। আসলে আপু, তুমি যে কিডন্যাপারের কথা বলছিলে সে আর কেউ না, স্বয়ং নিলয় ভাইয়া নিজেই। হোয়াট? হ্যাঁ আপু। অনেক অভিনয় করতে শিখে গিয়েছিস তাই না? নিজের যদি এতই কিডন্যাপ হওয়ার ইচ্ছে থাকতো তাহলে এসবের মাঝে আমাকে আনার কি ছিল? কি ছিল আমাকে বারবার হুমকি দিয়ে ভয় দেখানোর? একবারও বলতে পারলি না আপু আমরা মজা করছি? জান্নাত প্লিজ শান্ত হও, এখানে জেরির কোনো দোষ নেই। আমাকে স্পর্শ করার সাহস পেলি কোথায় তুই? অনেক বেশি ভালোবেসে ফেলেছি, বুঝতেই পারিনি এটা তোর ভালোবাসা না, শুধুমাত্র সাজানো নাটক ছিল। প্রতিটা রাতে কত সুন্দর করে মিথ্যা সাজিয়ে বলতি। তোদের দুজনকে তো অ্যাওয়ার্ড দিতে হবে, হ্যাঁ দিতেই হবে, এটা তোর পুরস্কার। আর এখন তুই পাবি। জেরিকে কিছু বলবে না। ছাড় আমাকে। জেরি আমার পিছনে আয়। কিছু না বলে পিছনে এসে লুকালো। কি ভেবেছিস তুই ওর পেছনে লুকিয়ে বেঁচে যাবি? অসম্ভব, তোকে শাস্তি পেতেই হবে। সামনে আয় বলছি। যাবে না জেরি। জেরি সামনে আয় বলছি। কেন ভয় দেখাচ্ছ মেয়েটাকে? এখন আমি ভয় দেখাচ্ছি আর তোরা দুজন আমার পরিবারকে নিয়ে আমাকে ভয় দেখিয়েছিস, সেটার কি ছিল? সেসবের জন্য আই এম সরি। সরি? হাউ ফানি। তোদের আমি কখনো ক্ষমা করব না, আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না। গুড বাই। ঝাড়ি দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে চলে গেল। জেরি একদম চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, চল বাইরে যাই। বাইরে এসে দেখলাম জান্নাত ওর বাবার সাথে রাগারাগি করে কথা বলছে। আঙ্কেল অনেক সান্ত্বনা দিয়েও কোনো লাভ হচ্ছে না। কোনো উপায় না পেয়ে আমি নিজেই বললাম, জান্নাত এটা একটু বেশি হয়ে যাচ্ছে। তুই একদম আমাদের মাঝে কথা বলতে আসবি না। ছোট বোনকে তো নিজের আয়ত্তে নিয়েছিস, এখন আর একটা কথা বলবি না। কি হয়েছে বলবি তো? তুমি বাসায় যাবা কিনা বলো? ঠিক আছে যাচ্ছি। জেরি আয় মা। বন্ধু কিছু মনে করিস না, পরে তোর সাথে ফোনে কথা হবে। ঠিক আছে, সাবধানে যাইস। আর কোনো কথা না বাড়িয়ে আঙ্কেল জান্নাত আর জেরিকে নিয়ে বের হয়ে গেল। এমন ঘটনা দেখে সবাই যেন নীরবতা পালন করছিল, কিন্তু হঠাৎ করে ঠাস ঠাস দুটো শব্দ পেয়ে সবাই চমকে উঠল। হ্যাঁ, থাপ্পড় দুটো আমি খেয়েছি, সেটাও আব্বুর থেকে। নিজেকে সামলাতে না পেরে কয়েক পা পিছু হেঁটে যেতে হলো। কি করছিস ওদের? কিছুই করিনি আব্বু। একদম মিথ্যা বলবি না। জান্নাত এমন মেয়ে না যে বিনা কারণে এমন ব্যবহার করবে। তুমি জান্নাতকে কতটা চেনো? মানে কি বলতে চাস তুই? আমি যেটা বলতে চাইছি সেটা তুমি বুঝবে না, তুমি এখন অন্য কিছু বুঝবে, তাই তোমাকে বলার কোনো মানেই হয় না। একদম বেয়াদব করে কথা বলবি না। তুমি প্লিজ শান্ত হও, আমি পরে ওর থেকে সব জেনে তোমাকে বলবো। নিলয় তুই রুমে যা। আম্মুকেও কোনো জবাব না দিয়ে রুমে চলে আসলাম। মাথাটা প্রচুর ব্যথা করছে, পেইন কিলার মাথায় নিয়ে শুয়ে পড়লাম। সারাদিন সবার সাথে তেমন কোনো কথা হয়নি, আর হবেই বা কি করে। রুম থেকে বের হইনি। রাতে ছাদে গিয়ে ইচ্ছা মতো সিগারেট খেয়ে রুমে এসে মুখ ধুয়ে রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে আম্মুর জোড়াজড়িতে হালকা কিছু নাস্তা করে কলেজের দিকে রওনা দিলাম। বন্ধুরা আগে থেকে এসে বসেছিল বিধায় ওদের কাছে গেলাম। কিরে, মন খারাপ নাকি? না। তাহলে এমন দেখাচ্ছে কেন? এমনি ঘুম হয়নি। জান্নাত আসছে? এখনো আসেনি। ও, চল ক্লাসে যাই। জান্নাতের সাথে কথা বলার পর যাব। কোনো সমস্যা হয়েছে নাকি? তেমন কিছু না। ওই তো ম্যাম আসছে। তোরা থাক, আমি আসছি। জান্নাতের কাছে এগিয়ে আসলাম, যদিও অনেকটা মনের ভিতর সংশয় কাজ করছে, তারপরেও আসতে হলো। না এসেই বা কি করব, ভালো তো ভেবেছি, তাই ছেড়ে যেতে পারবো না। কেমন আছো জান্নাত? তোকে বলছি না আমার সামনে আসবি না। দেখো, আমি সেসবের জন্য সরি। আমি এগুলো করেছিলাম তোমাকে পাওয়ার জন্য।
তুই আমাকে কখনো পাবি না। আর এখন সামনে থেকে সর। না, আমি সরবো না। সর এখান থেকে। আমাকে কোনো কথা বলতে না দিয়ে জান্নাত দ্রুত সেখান থেকে চলে গেল। নিজের প্রতি নিজের রাগ হচ্ছে, কেন যে এমন করতে গেলাম। জান্নাত চলে যাওয়ার পর জয় এসে বলল, কি হয়েছে তোদের? ওদের সব বললাম। এসব করার কি দরকার ছিল? জান্নাতের হয়ে কথা বলছিস? সেটা কখন বললাম? কথাটা ওনার হয়ে ইঙ্গিত করেছিস। বাদ দে সব, এখন ক্লাসে যাই, চল। ক্লাস করতে ভালো লাগছে না, চুপচাপ বসে আছি। জান্নাত ক্লাসে এসে আমাকে একটাও প্রশ্ন বা কথা বলেনি। জান্নাতের এমন ব্যবহার দেখে যতটা কষ্ট পাচ্ছিলাম তার থেকেও অনেক বেশি নিজের প্রতি রাগ হচ্ছিল। আর থাকতে পারছি না, বেঞ্চের উপর থাপ্পড় দিয়ে দাঁড়িয়ে গেলাম। সবাই চুপ হয়ে গেলেও জান্নাত নিজের মতো করে ক্লাস নিচ্ছে। রাগটা যেন অতি মাত্রায় বেড়ে গেল। বাইরে যাব, গো। বই নিয়ে চলে আসতে যাব, তখন রাফি হাত ধরলো। কোথায় যাচ্ছিস? বাসায়। ক্লাস করবি না? না। কেন? তোরাই ক্লাস কর ভাই। ওদের থেকে হাত ছাড়িয়ে নিয়ে চলে আসলাম। রাতে খাবার শেষ করে রুমে এসে জান্নাতকে কল দিলাম। কয়েকবার রিং হলো কিন্তু রিসিভ করলো না। আরো কয়েকবার দেওয়ার পর ফোন বন্ধ পেলাম। হয়তো ফোন বন্ধ করে ফেলছে। সেদিন রাতে আর কিছু না ভেবে ঘুমিয়ে গেলাম। এভাবে 2 মাস চলে গেল। জান্নাতের থেকে এখন শুধুমাত্র পাচ্ছে অবহেলা আর কষ্ট। জানি না কখনো আমাকে বুঝবে কিনা। কলেজে বন্ধুদের সাথে বসে আছি, তখন ভাইয়ার ফোন থেকে একটা কল আসে। তুই কোথায়? কলেজে আছি। তোকে একটা হাসপাতালের ঠিকানা দিচ্ছি, সেখানে চলে যা। কেন? তোর ভাবির আজ ডেলিভারির পেন উঠেছে। আব্বু আম্মুকে বলছো? ওনারা রওনা দিয়েছে আগেই। ঠিক আছে, আমি আসছি। কলটা কেটে দিয়ে সবাইকে সত্য কথা না বলে ভাইয়ার দেয়া ঠিকানাতে রওনা দিলাম। ভাবিদের বাসার পাশেই প্রায় হাসপাতালটা। কেবিন নাম্বারের কাছে যেতে দেখলাম অনেকেই বাইরে দাঁড়িয়ে আছে। আব্বু এখন আর আগের মতো তেমন কথা বলে না। অনেকবার জিজ্ঞাসা করেছি কেন আমার সাথে এমন করছো, কিন্তু প্রতিবারই আমাকে এড়িয়ে গেছে, উত্তর দেয়নি কখনো। তাই এখন আর এসব জিজ্ঞাসা করি না। যখন ইচ্ছা হবে তখন কথা বলবে। আর যদি অনেক বেশি অবহেলা করে তাহলে না হয় হারিয়ে যাব সবার থেকে। পাড়ি জমাবো অচেনা অজানা কোনো এক দেশে, যেখান থেকে মানুষ চাইলেও আর ফিরে আসতে পারে না। ওনাদের কাছে যেতেই শুনতে পেলাম ভাবির কন্যা সন্তান হয়েছে। এখনো নাম রাখা হয়নি। ভিতরে গিয়ে দেখলাম ভাবির পাশে বাচ্চাটাকে শুইয়ে রাখা হয়েছে। অনেক বেশি কিউট লাগছে। এমনিতেই বাচ্চাদের অনেক সুন্দর দেখায়। পরের দিন ভাবিকে তার বাবা বাসায় নিয়ে গেল। আমরা গতকালই বাসায় চলে আসছিলাম আর কয়েকদিন ধরে গভীর রাতে দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যাচ্ছে। ঘুমানোর চেষ্টা করেও ঘুমাতে পারলাম না। পকেটে 1 প্যাকেট সিগারেট নিয়ে ছাদে আসলাম। প্রায় অর্ধেক সিগারেট খাওয়া শেষ। তখনই ভাইয়া আসলো। আমার আর জান্নাতের কথা ভাইয়ার কাছে বললাম। কথাগুলো শেষ করে লম্বা একটা নিঃশ্বাস ছেড়ে ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়া নিজেও চুপ করে আছে। অনেকটা সময় নিয়ে দুজনের মধ্যে নীরবতা বিরাজ করছে। কেউ কিছু বলছি না। ভাইয়া কিছু একটা ভাবতেই মগ্ন আর আমি সিগারেট খেতে। ভাইয়া কিছু বলবে তার আগেই আমি ভাইয়াকে বললাম, তুই নিচে যা, আমি একটু পর আসছি। এখানে থেকে কি করবি? নিচে চল এখন। একটু পর যাব। আর তুই জানলি কি করে আমি ছাদে এসেছি? রুমের দরজা খোলা ছিল, রুমে গিয়ে দেখি তুই নেই, ভাবলাম ছাদে আসিস হয়তো। তোর এক্সাম কবে থেকে? সামনের মাসের 1 তারিখ থেকে। রুমে গিয়ে একটু পড়াশোনা কর তাহলে। পড়লেও লাভ হবে না। কেন? আগের বারের মতো জান্নাত আমাকে ফেল করাবে। তুই না চাইলে ফেল করাতে পারবে না। তুই নিচে আয়, আমি যাচ্ছি। ঠিক আছে। ভাইয়া চলে যাওয়ার পর আরো একটা সিগারেট খাওয়ার পর রুমে এসে ঘুমিয়ে গেলাম। ভাবছিলাম এক্সাম আর দিব না, কিন্তু এক্সাম দিতে হবে। আর কতটা জান্নাতের অবহেলা সহ্য করব। এইভাবে কয়েকটা দিন পার হয়ে গেল। আগামীকাল এক্সাম, তাই রাতে পড়াশোনা শেষ। প্রয়োজনীয় জিনিসপত্র টেবিলে রেখে ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করার জন্য নিচে আসলাম। বরাবরের মতো আব্বু চুপ করে আছে। আজ কেন জানি না আব্বুর সাথে কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু বললাম না। না খেয়ে উঠে গেলাম। রুম থেকে সবকিছু নিয়ে বেরিয়ে যাব, তখনই আম্মু বলল, নিলয়, না খেয়ে এক্সাম দিতে যাবি? খাওয়ার ইচ্ছা নাই, কিছু একটা খেয়ে যা। বাইরে থেকে খেয়ে নিব। নীলার মা, তোমার ছেলেকে বলো গাড়ি যেন না নিয়ে যায়। কি বলছে এসব? আম্মু, আমি এমনিতেই গাড়ি নিতাম না। রুমে টেবিলের উপর চাবি রাখা আছে। আর কোনো কথার সম্মুখীন না হয়ে বের হয়ে আসলাম। যে নিজের ছেলেকে অকারণে অবহেলা করছে
তার সাথে কথা বলার কোনো ইচ্ছা নাই। মূলত ওনার জন্যই না খেয়ে বেরিয়ে পড়লাম। বাসার বাইরে প্রায় 10 মিনিট অপেক্ষা করার পর একটা রিক্সার দেখা মিলল, সেটা করেই কলেজের জন্য রওনা দিলাম। এখন আব্বু আম্মু কথা বলছে। অনেক ভালো ব্যবহার করেছো আমার ছেলের সাথে, তাই না? যেটা করছি সেটা ওর শাস্তি। শাস্তি? কিন্তু কিসের শাস্তি দিচ্ছ ছেলেটাকে? জান্নাতের সাথে কি করছে জানো? কি করেছি নিলয়? তোমার ছেলে জান্নাতকে কল দিয়ে বিভিন্নভাবে ভয় দেখিয়েছে। জেরিকে কিডন্যাপ করে জান্নাতকে হুমকি দিয়েছে, তারপরেও বললো তোমার ছেলে কিছু করেনি। নিলয় শুধু আমার ছেলে নয়, ও তোমারও ছেলে। লজ্জা লাগে ওকে এখন ছেলে ভাবতে। ওর মতো সিটার লম্পট ছেলে থাকার থেকে না থাকাই ভালো ছিল। আর একটাও আজে বাজে কথা বলবে না। এগুলো মোটেও বাজে কথা না। অন্য একটা মেয়ের জন্য নিজের ছেলেকে খারাপ বানিয়ে দিচ্ছ। ও অন্য কোনো মেয়ে নয়, ও আমার একমাত্র বন্ধুর মেয়ে। নিলয়ও আমার ছেলে, আর তোমার যদি এতই নিলয়কে পছন্দ না হয় তাহলে কখনো আমার ছেলেকে কোনো কাজে বাধা দিবে না। আমি নিলয়কে বলে দিব ও যেন তোমার সাথে আর কথা না বলে। আম্মুর এমন কথায় আব্বু অনেকটা বিচলিত হয়ে গেল। কিছু একটা বলতে চেয়েও বলতে পারলো না। আম্মু নিজেও নাস্তা না করে রুমে চলে গেল। পরের দিন সকালে রিক্সা করে আসাতে অনেকটা দেরি হয়ে গেছে। সোজা এক্সাম হলে চলে গেলাম। টিচার না আসলেও সবাই আগে থেকেই বসে আছে, আর সিট নাম্বার দেখে বসে পড়লাম। এক্সামের প্রিপারেশন অনেক ভালো ছিল। শুধু আজকেই না, আগে থেকে এক্সামের প্রিপারেশন ভালো হয়। টিচার এসে এক্সাম পেপার দিতে লাগলো। পেপার নিয়ে লিখতে শুরু করলাম। সবগুলো লেখার পর হাতে এখনো 15 মিনিট সময় ছিল, তাই খাতাটা দেখতে লাগলাম কোথায় ভুল হয়েছে কিনা। সেদিনের মতো এক্সাম শেষ করে বাসায় চলে আসলাম। এরই মাঝে কয়েকটা এক্সাম শেষ হলো। এই কয়েকদিন জান্নাতের সাথে তেমন কথা বা দেখা কিছুই হয়নি। আগামীকাল ইংরেজি এক্সাম, মানে জান্নাতের এক্সাম। জানি আমাকে ফেল করানোর জন্য আপ্রাণ চেষ্টা করবে, তবুও অনেক ভালো করে প্রিপারেশন নিলাম। পরের দিন বন্ধুদের সাথে এক্সাম হলে ঢুকলাম। কিছু সময় পর অন্য একটা টিচারের সাথে জান্নাত রুমে আসলো। হয়তো আজ আমাদের রুমেই ওর ডিউটি পড়েছে। বেল পড়তেই সবাইকে এক্সাম পেপার দিয়ে দিল। যে সকল প্রশ্ন এসেছে প্রায় সবটাই আমার জানা, তাই দেরি না করে লিখতে শুরু করলাম। কিন্তু আমার এক্সাম হয়তো ওর সহ্য হচ্ছিল না। কাছে আসলো। স্ট্যান্ড আপ। কেন? স্ট্যান্ড আপ। দাঁড়িয়ে গেলাম। নকল কোথায়? হোয়াট? আমি নকল করি না। তুই কত ভালো ছেলে সেটা আমার জানা আছে। নকল কোথায় আছে বের কর। আমার কাছে কোনো নকল নেই। স্যার এদিকে আসুন তো। হ্যাঁ বলেন। ওকে চেক করেন তো। স্যার আমার কাছে কোনো নকল নেই। জান্নাত ম্যাম, নিলয় তেমন ছেলে নয়। আমি যেটা বললাম সেটা করেন। নিলয় বেরিয়ে আয়। স্যার সত্যি বলছি, নাই আমার কাছে। আমি জানি নেই, কিন্তু ওনার জন্য এমন করতে বাধ্য হচ্ছি। শার্টের ভাঁজ খুলে চেক করেন। খুলে দিলাম। আরো কিছু সময় চেক করলো। ওর কাছে কোনো নকল নেই। আবার চেক করেন। আর একটা বার আমাকে কেউ টাচ করবে না। ওর জায়গায় যদি অন্য কেউ হতো, এতটা সময়ে ওর কি অবস্থা করতাম নিজেও জানি না। আমাকে এভাবে লিখতে না দেওয়ার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে আমাকে ফেল করানো। আমি যদি ফেল করি, ক্লাসের একটা স্টুডেন্টস পাস করতে পারবে না। পাওয়ার দেখাচ্ছিস তাই না? এই যে টেবিল থেকে বই নিয়ে আমার সিটে বসলাম, পারলে বই নিয়ে দেখা। আর একটাবার যদি আমাকে এভাবে ডিস্টার্ব করিস, আমার থেকে খারাপ আর কেউ হবে না। প্রচন্ড রাগ উঠে গেছে মাথায়। এক্সাম হল না হলে কি হতো আল্লাহ ভালো জানেন। 2 মিনিট পর শান্ত হওয়ার পর আবার পুনরায় লিখতে লাগলাম, তবে বইয়ের সাহায্যে না। এটা শুধু জান্নাতকে দেখানোর জন্য করা। প্রায় 15 মিনিট এমনভাবে কেটে গেছে। দ্রুত লিখতে লাগলাম। ওয়ার্নিং বেল বেঁচে গেছে। এখন একটা প্রশ্ন লিখতে হবে। এক্সাম শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে লেখা শেষ হলো। রিভিশন দেওয়ার কোনো সময় পেলাম না। বেল বাজার সাথে সাথে সবার আগে আমার খাতাটাই জান্নাত কেড়ে নিল। তবুও চুপচাপ সব মেনে নিলাম। বাইরে এসে বন্ধুদের থেকে বিদায় নিয়ে হেঁটে বাসার দিকে রওনা দিলাম। রিক্সা ভাড়ার টাকাটাও এখন কাছে নেই। কিছুটা সময় হাঁটার পর জান্নাতদের গাড়ি এসে সামনে থামলো। ভিতর থেকে আঙ্কেল বের হতেই সালাম দিলাম। তুই হেঁটে যাচ্ছিস কেন? হেঁটে যাওয়ার মতো কাজ করলে তো হেঁটেই যেতে হবে, তাই না স্যার? বুঝলাম না, কি করছিস তুই? আপনার জেনে আর লাভ নেই। আয় গাড়ি তুই, তোকে নামিয়ে দিয়ে আমি আর জান্নাত বাসায় চলে যাব। ধন্যবাদ, তবে আমি একা যেতে পারবো। একটা রিক্সা করে যা। রিক্সা ভাড়ার টাকা নাই। এই নে টাকা। রাস্তার ফকির না আমি। আর আপনার বন্ধুকে যেসব কথা বলেছেন সেসবের জন্য ধন্যবাদ আঙ্কেল।
কিছু একটা বলতে যাবে তখন রিয়ার ডাকে বাম পাশে তাকালাম। একটা রিকশায় বসে আছে, হয়তো বাসায় যাচ্ছে। নিলয় বাসে যাবে না? যাব। আসো, তোমাকে নামিয়ে দিয়ে যাই। আসছি। বাই আঙ্কেল। দাঁড়া, জি বলেন। তোর বাবাকে আমি কি বলেছি? আমার থেকে আপনি এবং আপনার বড় মেয়ে ভালো জানেন। ভালো থাকবেন। আঙ্কেলকে আর কোনো কথা বলতে না দিয়ে রিয়ার সাথে রিকশায় উঠে পড়লাম। তাড়াতাড়ি যেতে বলো। মামা চলো এখন। আর স্যারের সাথে এখানে কি কথা বলছিলে? এমনি এক্সাম কেমন হচ্ছে এসব। ওহ, স্যার তুমি পরিচিত? আব্বুর ফ্রেন্ড। ও, কাল তো লাস্ট এক্সাম, তাই না? তো 15 দিন আর কেউ কলেজে আসবে না। প্রতি বছরই এমন হয়। এইভাবেই রিয়ার সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। রিকশা থেকে নেমে রিয়াকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। রাতে পড়াশোনা শেষ করে ভাইয়ার রুমে গেলাম। ভাইয়া আসবো? হ্যাঁ আয়। ঘুমাস নাই এখনো? অফিসের কাজ করছিলাম একটু। ও, কিছু বলবি? আমার কিছু টাকা লাগবে। আমার কাছে টাকা ছিল, রিকশা ভাড়া দিয়ে শেষ হয়ে গেছে। রিক্সা ভাড়া মানে? সেদিনের কথা সব বললাম। মন খারাপ করিস না, আর এই নে। এত টাকা লাগবে না, 500 টাকা দিলেই হবে। যেটা দিলাম সেটা রেখে দে। কেন? কোনো কথা না, যা এখন ঘুমিয়ে পড়। ভাইয়ার রুম থেকে বের হলাম, সাথে ভাইয়া নিজেও বের হয়ে নিচে গেল। কোথায় যাচ্ছিস? নিচে। কেন? অফিসের কাজ নিয়ে আব্বুর সাথে কিছু কথা ডিসকাস করতে হবে। ও, তুই ঘুমিয়ে যা। ঠিক আছে। আর কোনো কথা না বাড়িয়ে রুমে এসে ঘুমিয়ে গেলাম। পরের দিন অনেক সকালে ঘুম ভেঙে গেল। ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখলাম কেউ নেই। রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম। ঘড়িতে তাকিয়ে দেখলাম এখনো 1.5 ঘন্টা সময় আছে। তাই একটা রেস্টুরেন্টে এসে সকালে নাস্তা করে বের হলাম। ভাবছি জান্নাতকে আবার সরি বলবো খারাপ ব্যবহারের জন্য। হাতে এখন অনেক সময় আছে। তাই হেঁটে হেঁটে এই কলেজে আসলাম। গতকালের মতো আজকেও জান্নাত আমাদের রুমে পড়ছে। টাইম প্রায় শেষ। অনেক আগেই লেখা শেষ হয়ে গেছে। শুধু জান্নাতের জন্য বসে আছি। এক্সাম টাইম শেষ হতেই পেপার টান দিয়ে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। টেবিলের উপর যে ফোন রেখে গেছে সেটা হয়তো খেয়ালই করেনি। ফোনটা হাতে নিতেই জান্নাতের পিছু পিছু হাঁটতে শুরু করলাম। বারবার ডাকতে লাগলাম, কিন্তু কোনো সাড়া দিচ্ছিল না। কোনো উপায় না পেয়ে হাত ধরলাম। এতটা সময় ডাকছি, শুনতে পাও না? জানোয়ার কোথাকার, তুই আমাকে স্পর্শ করার সাহস পেলি কোথায়? তোর মতো কুলাঙ্গার ছেলের জন্য স্কুল কলেজের ম্যাডামরাও নির্যাতিত। কুত্তার বাচ্চা, তোকে আমি খুব শীঘ্রই কলেজ থেকে তাড়ানোর ব্যবস্থা করছি। আমার কথাটা একবার শোনো। কোনো কথা বলবি না। আপনার ফোন। জান্নাতকে ওর ফোন দিয়ে একটা সেকেন্ডের জন্য দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। মাথাটা ঝিনঝিন করছিল। একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসতে লাগলাম। মাথার মধ্যে কিছু কথা ঘুরপাক খাচ্ছিল। কেন আমি জান্নাতের এমন বাজে কথায় কোনো প্রতিবাদ করলাম না? যেখানে কলেজের সব স্টুডেন্টদের মাঝে থাপ্পড় আর বাজে কথা বলল, সেখানে আমি চুপ করে থাকলাম কেন? নিজের মধ্যে একটা অনুশোচনা কাজ করছে। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। আগে থেকে আব্বু আম্মু আর ভাইয়া নিচে বসে কিছু একটা কথা বলছিল। ওনাদের সাথে কোনো কথা না বলে রুমে আসতে লাগলাম। নিলয়, এদিকে আয়। বলো। তোর সাথে এত কিছু হয়ে গেছে, আমাদের একবারও বলার প্রয়োজন মনে করলি না? আমার সাথে আবার কি হবে? নীল আমাদের সব কথা বলছে। ও ও, আর তোর গালে এটা কি? রিকশায় আসতে অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার উপর রেগে আছিস? না। তাহলে কথা বলছিস না কেন? তুমি আমার সাথে কথা বললে বিরক্ত হও, তাই তোমাকে বিরক্ত করি না। তোর সাথে এমন ব্যবহার করা আমার একদম ঠিক হয়নি। আমাকে ক্ষমা করে দে বাবা। কি বলছো এসব? তুমি আমার কাছে কেন ক্ষমা চাইবে? বাবারা কখনো ছেলেদের কাছে ক্ষমা চাইতে নেই। তাহলে বল, আমার সাথে রাগ করে থাকবি না আর কখনো? ঠিক আছে, থাকবো না। ফ্রেশ হয়ে আয়, একসাথে লাঞ্চ করবো। রুমে এসে বাথরুমে ঢুকবো, তখনই পেছন থেকে কারো হাত কাঁধের উপরে পড়লো। ঘুরে তাকাতে দেখলাম ভাইয়া। তুই এখানে আসতে গেলি কেন? তোর গালে ওটা কিসের দাগ? ছাড় না এসব। তুই বলবি কি না? থাপ্পড়ের। কে মারছে? আজকের সব কথা বললাম। তুই থাক, আমি আসছি। কোথায় যাচ্ছিস? ওই মেয়েটাকে উচিত শিক্ষা দিতে। সেটার দরকার নেই। আর এসব যেন আব্বু আম্মু কেউ না জানে। কিন্তু নিলয়,
ভাইয়া। ঠিক আছে, ফ্রেশ হয়ে নিচে আয়। কয়েকটা দিন এইভাবেই কেটে গেল। বন্ধুদের সাথে আড্ডাতে না যাওয়া, বাসায় থেকে খাওয়া আর ঘুমটাই যেন রুটিন হয়ে গেছে। আজ প্রায় 1 সপ্তাহ বাসার বাইরে যাওয়া হয় না। রাতে আম্মু খাওয়ার জন্য ডেকে গেলেন। খাবার টেবিলে বসে আছি, তখন ভাইয়া বলল, আব্বু, আমি চাইছি নিলয় অরিতার বাসায় গিয়ে কয়েকদিন থেকে আসুক। বাসায় একা একা থেকে হয়তো বোরিং হয়ে গেছে, আর সেখানে অরিতার ছোট বোন আয়রা কানাডা থেকে বাসায় আসছে। ওর সাথে ঘোরাঘুরি করলে হয়তো মন ভালো হয়ে যাবে। আর আলাদা করে অরিতা তো আছেই। কথা ভুল বলিস না নিলয়। হ্যাঁ বলো। তা কাল তাহলে রওনা দে। ভাইয়া, আমি তোর শালিকে চিনিই না, তাহলে সময় কাটাবো কি করে? আস্তে আস্তে পরিচিত হবি। ও, কাল সকালে তুই রওনা দিবি, কেমন? সবাই মিলে খাবার খেয়ে রুমে আসলাম। ভাবির বোন আইরাকে কখনো দেখিও নি। কথা বলে তো অনেক দূরের ব্যাপার। যতটুকু জানি মেয়েটার প্রচুর পরিমাণে জেদ। সে যেটা বলবে সেটাই নাকি হবে। ভাইয়া ভাবির বিয়ের সময় প্রিয়ার থেকে শুনেছিলাম এক্সামের জন্য বিয়েতে আসতে পারিনি। সে যাই হোক, এসব ভেবে আমার লাভ নেই। এখন ঘুমিয়ে যাওয়াই ভালো হবে। রুমের লাইট অফ করে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিচে আসলাম। নীল, তুই কি ওর সাথে যাবি নাকি? না, ও একাই যেতে পারবে। তাছাড়া আজ অফিসে একটা মিটিং আছে। গাড়ি নিয়ে যাবি? না, বাসে করে যাব। রেগে আছিস আমার উপর? আব্বু, আমি একদম রেগে নেই। গতকাল তোমরাই বললে সেখানে কিছুদিন থাকতে, আর ওখানে যদি ভালো না লাগে কোথায় ঘুরতে যাব, তাই গাড়ি নিয়ে কোনো লাভ নেই। যেটা ভালো মনে করিস। ড্রেস প্যাক করা আছে। না, আর ড্রেস নিয়ে যাব না। কেন? দরকার হলে সেখান থেকে কিনে নিব। ঠিক আছে। এখন সব কথা রেখে নাস্তা করো। সবাই মিলে নাস্তা করে আমি রওনা দিলাম। বাসায় থাকতে ভালো লাগছিল না, আবার যেতেও ভালো লাগছিল না, কিন্তু সবার কথার জন্যই যেতে হচ্ছে। রিক্সা করে বাস স্টপে আসলাম, আর প্রায় 15 মিনিট পর বাস আসলো। বাসে উঠে সিটে বসলাম। মাথার মধ্যে জান্নাতের কথাগুলো শক্ত করে চেপে বসেছে। কোনোভাবেই ভুলতে পারছি না। ভুলে যেতে হবে এই ভালোবাসাকে। যে আমাকে বিশ্বাস করতে পারে না, সেই মানুষের কাছে এটা ভালোবাসা না। মোবাইলে গান শুনতে শুনতে বাস থামলো। গাড়ি থেকে নেমে একটা রিক্সা নিলাম। এখনো 10 মিনিটের রাস্তা। মিষ্টি হতে রিক্সায় যেতে ভালোই লাগছে। ভাবিদের বাসার ঠিক আগ মুহূর্তে একটা স্কুলে চোখ আটকে গেল। ছেলে মেয়েরা স্কুলের র্যালির জন্য স্কুলের মাঠে দাঁড়িয়ে আছে। দেখতে ইচ্ছা করলেও আর দেখা হলো না। ভাবিদের বাসার সামনে এসে রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে ভিতরে আসলাম। কাকে চাই? গেট খুলে ভিতরে এক পা দিতেই এমন একটা প্রশ্ন শুনতে হলো। সামনে তাকিয়ে দেখলাম কিছু মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। একদম বিরক্তিকর লাগছিল। পাশ কাটিয়ে আসতে যাব, তখনই একটা মেয়ে সামনে এসে দাঁড়ালো। তুই কে রে, আর কাকে চাস? চুপ করে আছি। তুই কথা বলতে পারিস না? কে হুঁ? যেটা বললাম সেটার উত্তর দে। ভিতরে যাই, জানতে পারবেন। তোকে এখন বলতে বলেছি, মানে এখনই বলবি? পুনরায় পাশ কাটিয়ে আসতে যাব, কিন্তু হাত ধরে টান মেরে সামনে দাঁড় করালো। মেজাজটাই খারাপ করে দিল মেয়েটা। শালা, চিনি না জানি না, পরিচয় দিব কেন? তোকে বললাম না পরিচয় দিতে। তুই কে? কি? তুই আমাকে তুই করে বলছিস? জানিস আমি কে? জানি না বলে প্রশ্ন করছি। তুই কে? আমি এই বাসার মেয়ে। আর তোর মতো ফকির এই বাসায় কি করতে আসছিস ভালো করেই জানি। বাসা থেকে বের হ, তোকে ভিক্ষা দিব না। সরি, কিসের ভিক্ষা? তোকে দেখেই বোঝা যাচ্ছে আজ তো একটা ভিক্ষুক। তোর নাম কি? আয়রা চৌধুরী। ও, ওকে বাই। আর কোনো কথা না বলে বাসা থেকে বের হব, তখনই পেছন থেকে ভাবির ডাক শুনলাম। নিলয়, কোথায় যাচ্ছিস? বাসায়। কেন? ভিক্ষুকদের বাসায় নেয়ার থেকে না নেয়া সবার জন্য বেটার। কি বলছিস এসব? তোমার বোনের থেকে সব শোনো। আয়রা, তুই ওকে কি বলেছিস? সব বললো। তুই এখন নিলয়কে সরি বল। আমি সরি বলবো কেন? যেটা বললাম সেটা কর। সরি। গুড। নিলয়, ভিতরে চল। ভাবির সাথে ভিতরে আসলাম। ভাবির ছোট মা আর আন্টি বসেছিল, তাদের সালাম দিলাম। আসতে কোনো সমস্যা হয়নি তো? না আন্টি।
আম্মু পরে কথা বলবে, এখন ওকে একটু রেস্ট নিতে দাও। নিলয় চল। চলো। একটা রুমে নিয়ে আসলো। আমার ছোট মা কোথায়? ঘুমাই, তুই ফ্রেশ হয়ে নিচে আয়, আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করছি। ঠিক আছে। বিকেলবেলা ছাদের কোনায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি, কিন্তু কোথা থেকে যেন আইরা আসলো। এই বাসায় এসব খাওয়া নিষেধ। কোথাও লেখা আছে? এটা মৌখিক নিয়ম। শোন, তোর এসব নিয়ম আমি মানতে পারবো না, আর এখান থেকে তুই যা। ও হ্যালো, এটা আমার বাসা। তো আপনি নিচে যান। ওকে, ক্যাচ। সিগারেট ছুঁড়ে মারলাম। আহ, বদমাইশ ছেলে, তোর সিগারেটের জন্য আমার হাতে ফোসকা পড়ে গেল। তোকে ক্যাচ ধরতে বলছে কে? তুই তো দিলি। দিলে কি ধরতে হবে নাকি? আমি এক্ষুনি আব্বুকে বলে দিচ্ছি। বেস্ট অফ লাক। তোর রোগী গিয়ে ছাদ থেকে নেমে গেল। যেতে যেতে আমার গোষ্ঠী উদ্ধার করছে, সেসব আপনাদের জানতে হবে না। আরো কিছু সময় ছাদে থাকার পর রুমে এসে মুখ ধুয়ে নিলাম। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন বৃষ্টির মতো মুখে পানি পড়তেই লাফ দিয়ে উঠলাম। ছি, সারাটা শরীর ভিজে গেছে। দাঁত কটমট করে সামনে তাকাতেই রাগটা আরো বেড়ে গেল। ভাবির বজ্জাত বোন বালতি হাতে করে 32টা দাঁত বের করে দাঁড়িয়ে আছে। ওই সেমডি, তোর এমন করতে লজ্জা লাগে না? অচেনা একটা ছেলের সাথে এমন ব্যবহার করিস? তুমি গতকাল আমাকে কি করেছিলে ভুলে গেছো? আর অনেকবার ডাকছিলাম, কিন্তু তুমি নাক ডেকে ঘুমাচ্ছিলে। কোনো উপায় না পেয়ে এমন করেছি। আমি এখন কি পরবো? ধুর, তোমার আলাদা ড্রেস নেই? তোর চোখ নেই? গতকাল আমি একদম খালি হাতে এখানে আসছি। সরি, একদম ভুলে গেছিলাম। নাস্তা করে শপিং করতে বের হব। তুই রুম থেকে বের হ। তুই করে বললে আমার কেমন জানি লাগে। তবু বলবো, যা ভাগ এখান থেকে। যাচ্ছি। আয়রা রুম থেকে বের হওয়ার পর ফ্রেশ হয়ে একটা টি শার্ট পরে নিচে আসলাম। নিলয় আয়, এখানে বস। আভা কোথায়? ছোট মার কাছে আয়। ও, আঙ্কেল, চাচ্চু আরো সবাই খাবার টেবিলে আসলো। আয়রা কোথায় গেল? নাস্তা করবে না? হালকা করেছে। ও, সবাই মিলে নাস্তা করে রুমে আসলাম। ফোনে গান বাজিয়ে গেম খেলতে লাগলাম। হঠাৎ ভাবি আয়রা আভাকে নিয়ে রুমে আসলো। কি করছিস? এই তো বসে আছি। আয়রা বলল তোর নাকি শপিং করতে হবে। ড্রেস আনা হয়নি বাসা থেকে। তুই আর আয়রা তাহলে ঘুরে আয়। আমি একাই যেতে পারবো। দেখলে আপু, তোমার দেবরের ভাব অনেক। তুই চুপ কর আর ওকে সাথে নিয়ে যা, ভালো লাগবে দুজনের। কি হুঁ, আর ওনার কথা বলা দেখে মন চাই ডিসম করে মেরে দাঁত ফেলে দেই। একদম স্পিকলেস। আয়রা চুপ থাকবে তুই। ওকে, চুপ। ভাবি, তোমার বোনকে রেডি হতে বলো। আমি রেডি। তাহলে চলো। আপু, গাড়ি নিয়ে যাই প্লিজ। যদি অ্যাক্সিডেন্ট করিস? দেখে শুনে চালাবো। পাক্কা তো? একদম। ঠিক আছে, নিচ থেকে চাবি নিয়ে যা। ওকে। আভাকে ভাবির কাছে দিয়ে দুজন বাইরে এসে গাড়িতে উঠলাম। আইরা কোনো কথা না বলে প্রথমে গাড়ি স্টার্ট করে ড্রাইভ করতে লাগলো। বিদেশ থেকে আসা মেয়েরা সামান্য গাড়ি চালানো ব্যাপার না, তবে তার গাড়ি চালানো দেখে জান্নাতের কথা মনে পড়ে গেল। নিজের অনিচ্ছা সত্ত্বেও বারবার সেই মায়াবী চেহারাটাই চোখের সামনে ভেসে উঠছে। তুমি কি আমার প্রতি রেগে আছো? না। তাহলে চুপ করে আছো কেন? এমনি ভালো লাগছে না। আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমি আয়রা। নতুন করে পরিচয় হওয়ার কি আছে? তুমি বলবে কি না? আমি নিলয়। তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? এসব শুনতে ভালো লাগছে না। ওকে, এসব বাদ দাও। আচ্ছা নিলয়, তুমি কি সবসময় এমন চুপচাপ থাকো? ভাবির থেকে যেন। আপু বলে তুমি অনেক বেশি কথা বলো। ঠিকই বলছে, কিন্তু এখন মন খারাপ, তাই কথা বলতে ভালো লাগছে না। কেন? মলে চলে আসছি, নামো এখন। ওকে। দুজনে মিলে মলের ভিতরে গিয়ে ড্রেস পছন্দ করতে লাগলাম। কথায় আছে, মন খারাপ থাকলে কোনো কিছুতেই মন বসে না। ঠিক সেটাই হয়েছে। আমার এমন মুড দেখে আয়রা কিছু ড্রেস সিলেক্ট করলো। দেখতে খুব একটা খারাপ না, তাই আমিও হ্যাঁ বলে দিলাম।
আমার জন্য দুটো শার্ট, দুটো প্যান্ট আর কিছু টি শার্ট নিল, আর নিজের জন্য একটা ব্ল্যাক আর ব্লু কালারের ড্রেস নিল। এখন যাই। তো এখানে কি থাকতে আসছে নাকি? কখনো সুন্দর করে কথা বলতে পারো না? পারি, বাট তোমাকে বলবো না। এখন চলো। ঢং। মল থেকে বের হয়ে দুজন গাড়িতে উঠলাম। নিলয়, তোমার ইচ্ছা কি? কিছুই না। আর তোমার এসব আজাইরা পেঁচাল বন্ধ করো, না হলে কানের নিচে একটা মারবো। আমার বাবা স্বয়ং ডিসি মহোদয়, আর তুমি আমাকে মারার হুমকি দাও? তোমার সাহস তো কম না। থু। এমন করলে কেন? ইচ্ছা। অনেকটা সময় ড্রাইভ করার পর সামনে চোখ পড়তেই বুকের মধ্যে একটা ভয় কাজ করতে লাগলো। আইরা, গাড়ি থামাও। কেন? আমি বলছি তাই। কিন্তু কেন? গাড়ি থামাও। কি হয়েছে? তুমি বাসায় যাও, আমি পরে যাব। কোথায় যাব? পরে বলবো, যাও এখন। ওকে, বাই। আর কোনো কথা না বাড়িয়ে আইরা চলে গেল। যতটা সামনে এগোতে লাগলাম ঠিক ততটাই মনের ভিতর ভয় হতে লাগলো। খারাপ কিছু হয়নি তোর সাথে? মেয়েটির পেছনে গিয়ে কাঁধে হাত রেখে বললাম, জেরি। কে? তো ভাইয়া, তুমি এখানে কি করছো? তার আগে তুই বল, তুই এখানে কেন? গত 3 মাস তো এখানেই আছি। 3 মাস তুই এখানে, কিন্তু কেন? এসব জেনে আর কি হবে? তুমি বলো, তুমি এখানে কি করতে আসছো? তোকে যেটা বললাম সেটার উত্তর দে। ভাইয়া প্লিজ। এখানে বস আর বল তুই এখানে কেন। আর একটাও যদি মিথ্যা বলছিস তো আমার থেকে খারাপ কেউ হবে না। জেরি কিছু না বলেই কান্না করে দিল। কান্না করিস না, খুলে বল আমাকে কি হয়েছে। বলছি, সেদিন তোমাদের বাসা থেকে ফিরেই শুরু হয় আমার উপর বাজে ব্যবহার। অনেক ভয় পেয়ে গেছিলাম, তাই বাসায় গিয়ে প্রথমে আমি রুমে চলে যাই। কিন্তু কিছু সময় পর আপু আমার রুমে আসে, অনেক বেশি রাগান্বিত অবস্থায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।